যে গোটা দুনিয়াতে মার্কসিস্টরা ব্রিটিশ কলোনি ছিল এরকম কোনো জায়গায় রেভলিউশন করতে পারে নাই। মার্কসিস্টরা মনে করতো যে আসলে আমাদের এখানে পারে না, এর একটা বড় কারণ হচ্ছে এখানে মুসলিম একটা কান্ট্রি। আমি দেখি যে দুনিয়ার কোনো কোনো মুসলিম দেশেও তারা বিপ্লব করতে সক্ষম হয়েছে, কিন্তু ব্রিটিশদের কলোনি ছিল এরকম কোনো জায়গায় তারা বিপ্লব করতে সক্ষম হয় নাই, এশিয়া আফ্রিকা কোথাও না। এটা আমাকে আবারও ধরেন কলোনিয়াল লিগাল, ব্রিটিশ কলোনির লিগাল সিস্টেম আমাকে আবারও ধরেন আরও বেশি করে পড়ার থেকে মনোযোগী করে। বাইনারির বাইরে পডকাস্টে আজকে আমাদের অতিথি রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। কাইয়ুম ভাই, আপনাকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। বাংলাদেশের সাম্প্রতিককালে চিন্তার যে প্রবাহ তৈরি হয়েছে সেখানে আপনার নেতৃত্ব, শ্রম আর চিন্তার একটা বিরাট ভূমিকা আছে। তো আজকে আমরা আপনার ভাবনা, অভিজ্ঞতা আর ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু নিয়ে আলাপ করব। প্রথমেই আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে ধরেন আপনার রাজনীতির বয়স আর বাংলাদেশের বয়স প্রায় সমান। তো এই বহু দিনের এই রাজনৈতিক অভিজ্ঞতা, আপনি দীর্ঘদিন বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আবার ধরেন আমরা গত ১.৫ দশক ধরে দেখতেছি আপনি রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র সংস্কার আন্দোলন, মানে রাষ্ট্র বিনির্মাণের কথা বলতেছেন। এখন আপনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের কাজ শুরু করছেন। তো আমি এই পুরা পথটাই একটু বুঝতে চাই, কোন কোন ভাগগুলোতে আপনার পরিবর্তনগুলো আসলো, কেন এইটা কি মুখ্য মনে হলো আপনার কাছে, এই সবকিছু মিলে ভাই প্রথম আলাপটা শুরু করব। ধন্যবাদ আরিফ। এটা হচ্ছে একটা লম্বা পরিক্রমা, আমার জীবন যেরকম লম্বা, অভিজ্ঞতা একটু বেশি। এবং আমি অনেক সময় বলি যে এটা হচ্ছে আমার একটা সুবিধা যে আমি অনেক দিন বেঁচে ছিলাম বা বেঁচে আছি। আর একটা সুবিধা হচ্ছে যে আমি আমাদের এখানে আমাদের পলিটিক্সে আমি সেকেন্ড জেনারেশন। আমার বাবা কাকাদের পলিটিক্স দেখে দেখে আমি বড় হয়েছি। ওনারও লেফট ছিলেন। মুক্তিযুদ্ধটা আমি একদম ভেতর থেকে দেখেছিলাম। আমাদের এখানকার মুক্তিযুদ্ধের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, বাংলাদেশের যে কয়টা অঞ্চলে বামরা মুক্তিযুদ্ধ গড়ে তুলছে এবং ভারতের সহায়তা ছাড়াই প্রথম দিকে মুক্তিযুদ্ধটা করছে, এবং তারপরে ভারতের সাথে এক ধরনের সম্পর্ক হয়েছে, আবার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, যুদ্ধ হয়েছে, এইরকমের একটা পরিবেশ ছিল আমাদের এলাকায়। বাজিতপুরে যারা মুক্তিযুদ্ধ গড়ে তুলছিলেন, আব্বা বলেন, ইয়াকুব আলী বলেন, আনিসুর রহমান বলেন, তারা প্রায় প্রত্যেকে বাম ছিলেন। তো এইটা থেকে আসলে আমার মুক্তিযুদ্ধ থেকে দেখা শুরু। তো আজকে ধরেন এই পুরোটা সময় যেটা আপনি বললেন, এক হচ্ছে মুক্তিযুদ্ধটাকে অন করা, বাম থাকা, ভারতের সহায়তা না নিয়ে যুদ্ধটা করা, ৭২ সাল থেকে আসলে আওয়ামী লীগের সাথে, ৭২-এর আগে ৭১-এই ধরেন আওয়ামী লীগের সাথে ওইখানকার স্থানীয় মুক্তিযোদ্ধাদের যে আসলে কনফ্রন্টেশনটা শুরু হয় সেটা দেখা, ৭২-এর পরে বামদের উপরে প্রথম দিকে জয় করার জন্য আওয়ামী লীগের চেষ্টা, এবং সেটা না হওয়ার পর থেকে ৭৩ থেকে আবারও যে আসলে মুক্তিযুদ্ধের মতো আরেকটা যুদ্ধ। আমাদের এখানে আমরা বলি যে আমাদের বাপ চাচারা বলতেন যে আমাদের যুদ্ধ ৭১-এ শেষ হয় নাই, এটা ৭৫ পর্যন্ত আসলে টেনে নিয়ে গেছিলেন। তার মানে ৭২ থেকে ৭৫ পর্যন্ত আরেকটা পর্ব দেখা, ৭৫ থেকে এর পরের অংশটা ৭৮, তারপরে হচ্ছে আসলে সামরিক শাসন না, সামরিকদের আসলে বেসামরিক হওয়ার প্রচেষ্টা, এগুলির ভেতরে আমরা ছিলাম। স্বাভাবিকভাবে আমি অকারণেই বাম হয়েছিলাম, মানে বাম তখন যে বুঝে আমি বামপন্থী এরকম না, ডানপন্থীদের নির্যাতনই আমাকে বামপন্থী করে তুলছিল, পারিবারিক পরিবেশও এটার জন্য ছিল। কিন্তু বাম রাজনীতির দীর্ঘ চর্চা বাজিতপুর অঞ্চলের, আরেকটা আমার বাজি হচ্ছে কিশোরগঞ্জের বাজিতপুর অঞ্চলে, ওই দীর্ঘদিনের একটা বাম ঐতিহ্য আছে ওইখানকার। আপনি ত্রৈলোক্যনাথ থেকে শুরু করে, নগেন সরকার থেকে শুরু করে, অজিত রায় থেকে শুরু, এরকম মানে ব্রিটিশ বিরোধী লড়াই থেকে কমিউনিস্ট পার্টি হওয়া, কমিউনিস্ট পার্টির পরে স্বাধীন বাংলাদেশে আসলে বাম লড়াইটাকে সশস্ত্র কায়দায় আবার গণকায়দায় বিভিন্নভাবে যারা প্র্যাকটিস করার চেষ্টা করছে, তারপরে সবগুলি স্কুল ওইখানে ছিল। হকভাইদের একটা ভালো অংশ ছিল, তোহাভাইদের একটা ভালো অংশ ছিল, সিরাজ শিকদারের একটা ভালো অংশ ছিল, এবং বাংলাদেশের ন্যাপ টেপ তো ছিলই, ভাসানী ন্যাপ ছিল, ন্যাপ ছিল।
অর্থাৎ বাংলাদেশের যত লেফট, আমরা বলতাম যে যতবার লেফট ততক্ষণ ভাগ হইতো, যে যত টুকরা হয় বাংলাদেশে তার কোনো না কোনো একটা টুকরা বাজিতপুরে আপনি পাবেনই। এরকম একটা ল্যাবরেটরির মতো ছিল বাজিতপুর, বামদের একটা ল্যাবরেটরি বলতে পারেন। আর বাজিতপুরে বামদের একটা বিরাট স্যাক্রিফাইস ছিল। ৭২ থেকে ৭৫ পর্যন্ত ১৫৫ জনের মতো তাদেরকে নকশাল বলা হতো। এরকম ১৫৫ জনকে আওয়ামী লীগের তৎকালীন মুজিববাদীদের হাতে, রকিব বাহিনীর হাতে জীবন দিতে হয়েছে। সো এরকম একটা অঞ্চলের মধ্যে আমার জন্ম, আমার বেড়ে ওঠা। আমি স্বাভাবিকভাবেই ধরেন যেটা বললাম যে নির্যাতন দেখতে দেখতে আসলে আমি বামপন্থী হয়ে উঠি। কিন্তু আমার শুরু হয়েছিল ছাত্র ইউনিয়ন দিয়ে। ইন্টারেস্টিংলি আমি ৭২ সালের পরে ছাত্র ইউনিয়নে ছিলাম। ৭৩ সালে যখন আসলে ছাত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজে চলে যায়, তখন আমার বাবা নেপ ছেড়ে দিয়ে ধরেন আবার নেপ ছেড়ে দেয়। আমরাও আসলে পারিবারিকভাবেই বলতে পারেন আমরা আসলে ছাত্র ইউনিয়নের বাইরে চলে যাই। স্বাভাবিকভাবে তখন আন্ডারগ্রাউন্ড পলিটিক্স যারা করতো তাদের সাথে আমাদের নৈকট্য বাড়ে। ওই ধারার ভেতর দিয়ে আমরা বড় হয়েছি এরপরে। কিন্তু যেটা হয়েছে যে আমাদের অঞ্চলের যেটা হয়েছিল যে বামদের যে লড়াই, আমরা যখন বড় হয়েছি, যখন ধরেন এরশাদ বিরোধী লড়াইয়ের মধ্যে চলে আসি, তখন হচ্ছে প্রথম আসলে বলতে পারেন যে রাজনীতিকে পর্যালোচনা করার মতো একটা বয়স হয়েছে। লেফটরা কেন ইউনাইটেড হইতে পারে না, ইউনাইটেড হলে কী হইতে পারতো, সেরকম বিশ্লেষণ করার আমাদের এক ধরনের বয়স হয়েছে। আমরা এগুলি নিয়ে তখন মানে পারিবারিক রাজনীতির বাইরে এসে ন্যাশনাল রাজনীতিতে যারা প্লেয়ার তাদের সাথে আসলে ডায়ালগ করতেছি, তাদেরকে ডাইকে বাজিতপুরে নিয়ে যেতেছি আমরা রাতের পর রাত। এদেরকে এমন হইতে পারে যে জামান ভাইকে, রনো ভাইকে, সেলিম ভাইকে রাতের পর রাত আমরা আটকে রাখছি যে ওইখানে ইউনাইটেড লেফট মুভমেন্ট কেন হচ্ছে না। এটার এক ধরনের আমাদের তখনকার অ্যাটিটিউড হচ্ছে যে কেন ইউনাইটেড হবা না, এটা ব্যাখ্যা করে যেতে হবে এখান থেকে, মানে এরকম সব কাজ করতেছি তখন। কিন্তু দুইটা অভিজ্ঞতা ছিল। একটা হচ্ছে যে আমরা দেখছি যে আমাদের অঞ্চলে যেহেতু ধরেন একটা তীব্র, এখন বুঝি এই বয়সে এসে, যে একটা যুদ্ধের পরিস্থিতিতে আসলে শিক্ষা নেওয়ার, আমরা যেটাকে শিক্ষা মনে করি মানে রাজনৈতিক পড়াশোনা, পঠন পাঠন, দর্শন, এগুলির যত পর্যালোচনা করতে পারা, এই পরিস্থিতিটা আসলে একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে থাকে না। তো আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এটার সুযোগটা কম ছিল। কিন্তু আমরা যখন বড় হয়েছি তখন তো দর্শন, আন্তর্জাতিক পরিস্থিতি, তত্ত্বের গুরুত্ব, এই সমস্ত জিনিস বোঝার একটা হয়েছে। এবং আমরা তখন চিহ্নিত করছি যে এরা যে ফেল করতেছে, এদের ফেলিউরের একটা বড় কারণ হচ্ছে এরা থিওরিটিক্যালি আসলে শার্প না, প্রপার থিওরিটিক্যাল পড়াশোনাটা ওনাদের নাই। ওনারা এটাকে জাস্ট একটা যুদ্ধের জায়গায় নিয়ে গেছে। সো আমরা তখন আসলে অল্টারনেটিভ, মানে বাংলাদেশে একটা সময় গেল ৮২-র দিকে আমাদের একটা ফ্রেন্ড সার্কেল ছিল। এই ফ্রেন্ড সার্কেল আমরা সমস্ত মানে পর্যালোচনা করা শুরু করি, সমস্ত পলিটিক্যাল পার্টিগুলি, লেফটের বিশেষত, যে তারা আসলে কি বলতেছে, কিভাবে বলতেছে, তারা কি করতে চায়, সিরিজ অফ আলাপ করছি। সেই রকম সময় আমরা ৮৪-তে আসলে আমরা আবিষ্কার করি যে আসলে এইখানে থিওরিটিক্যালি আমাদের অবজারভেশন এটা ঠিক হবে এরকম না। আমি যেহেতু আমার পার্টটা আমরা আন্দাজ করি যে বাংলাদেশের সবচাইতে নেক্সট টু কারেক্ট বলতাম আমাদের ল্যাঙ্গুয়েজে, যে নেক্সট টু কারেক্ট অ্যানালাইসিস হচ্ছে বদরুদ্দিন উমরদের। সো বদরুদ্দিন উমরের এরকম কোনো ধরনের সাংগঠনিক ব্যাপ্তি না থাকার পরেও আমাদের মাথার মধ্যে ছিল যে একটা বিপ্লব করার জন্য একটা সঠিক তথ্য লাগবে। তো সঠিক তথ্য খুঁজতেছিলাম আমরা তখন। সঠিক তথ্যের জন্য আমাদেরকে মনে হয়েছিল যে বদরুদ্দিন উমর হচ্ছে এখানে সবচাইতে ডেভেলপড একটা পার্টি করার চেষ্টা করতে। আমরা তাদের সাথে যোগাযোগ করি, তাদের সাথে যুক্ত হই এবং ওই রকম আলাপে আমরা আসি যে যেগুলি অংশ আসলে একসাথে মিলবে না সেগুলি পার্টির ভেতর দিয়ে, আলাপ আলোচনার ভেতর দিয়ে সলভ করব। বাকিটা 60-70% মিললে তো একটা পার্টি করতে হবে। তো আমরা তখন তাদের সাথে আসলে পার্টি এবং পলিটিক্স করার চেষ্টা করি। একটা পর্যায়ে গিয়ে আমরা দেখি যে আসলে ওইটা কাজ করছে না ওই রকম। আমি তখন আসলে আমাদের বয়সে যেটা হয়, আমাদের উপর চীনা পার্টির একটা প্রভাব ছিল, মানে ওই মাওসেদুংয়ের উপরে ধরেন মাওসেদুংকে এই সমস্ত অঞ্চলের জন্য অনেকে তো তাদের চেয়ারম্যানই মনে করতো। আমরা সেটা মনে না করলেও তাকে আসলে খুব গুরুত্বপূর্ণ একজন শিক্ষক মনে করে। আমার মাথায় আসলে এটা আসে একটা সময় যে আসলে উমর ভাইরা ভালো থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের পরেও তাদের বিকাশ হচ্ছে না। তার কারণ হচ্ছে যে তারা আসলে জানে না কীভাবে পার্টি বিল্ড আপ করতে হয়, কীভাবে লড়াই করে তুলতে হয়,
বাস্তব অনুশীলনটা ওনাদের আসলে ওইরকম নাই। আমি তখন এক ধরনের পাইলটিং করার পরিকল্পনা করি যে আসলে হুনানে মাও সেতুংয়ের একটা ছিল যে হুনানে উনি মানে পার্টির সেন্ট্রাল কমিটির সাথে একমত না হইতে পারে, হুনানে গিয়ে উনি পাইলটিং করছিলেন কৃষক আন্দোলন নিয়ে, এবং পরবর্তীতে এটার ভিত্তিতে সারা চীনে উনি আসলে কমিউনিস্ট আন্দোলন গড়ে তুলছেন। আমাদের বয়সে আমরা তখন মনে করছিলাম আমারও পাইলটিং করা আমার দায়িত্ব। সো আমি এখানকার সেন্ট্রাল সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে এলাকায় চলে যাই, এবং আমাদের তখন অবজারভেশন ছিল যে বাংলাদেশের সবচেয়ে দরিদ্র শ্রেণী, সবচেয়ে নিপীড়িত শ্রেণী কিংবা সবচেয়ে ইনসিকিউর ক্লাসটা হচ্ছে আমাদের হাওর অঞ্চলে যারা মৎস্যজীবী, তারা মাইনরিটির, তারা রিমোট এরিয়ায় থাকে, তাদের গ্রাম অরক্ষিত থাকে রাতের বেলায়। সো তাদেরকে খুব সহজে প্রেশার দিয়ে করা যায়। আর তখন এখান থেকে এক্সপোর্টস যে সমস্ত হইতো তার মধ্যে মৎস্য খাত হচ্ছে খুব রাইজিং। তো আমাদের এখানকার হাওরের মাছ যারা রপ্তানি করে, এরকম আফাই মিয়া বলে একজন ছিল আমাদের কুলিয়ারচরের, ধরেন একটা কোল্ড স্টোরেজ ছিল কেসি ব্র্যান্ড, ইউরোপে তাদের ব্র্যান্ড খুবই পপুলার ছিল। তো এইরকম কিছু লর্ড, আমরা বলি যে ওয়াটার লর্ড, হাউল লর্ড ছিল, যারা আসলে জেলেদের জলমহলগুলি নিয়ন্ত্রণ করতো। সো আমার কাছে মনে হয়েছিল যে আসলে ক্লাস স্ট্রাগলটার আসলে সবচেয়ে ভালো ব্যাটেল ফিল্ড হইতে পারে হাওর অঞ্চল, এবং আমরা হাওর অঞ্চলে আসলে জেলেদের যে জলমহলের উপর তাদের অধিকারের জন্য আসলে লড়াই করতে আমি ওইখানে চলে যাই। আমি 12 বছরের মতো ওদের সাথে থাকি, ওদের হাওরটাকে স্টাডি করার চেষ্টা করি, তাদের জীবনযাত্রা স্টাডি করার চেষ্টা করি, তাদেরকে নিয়ে সংগঠন সংগ্রাম করার চেষ্টা করি। আমরা সশস্ত্র নিরস্ত্র এই সকল ফর্মের রাজনীতি, কালচারাল অ্যাক্টিভিজম, এই সমস্ত জিনিসকে একাকার করে কৃষক, ছাত্র, শিল্পী, বুদ্ধিজীবী এবং ধরেন এই নিপীড়িত অংশটাকে সামনে রেখে তাদেরকে ব্যানগার্ড মনে করে তাদেরকে নিয়ে আসলে লড়াইটা করি। সেটার এক ধরনের একটা প্রভাব ছিল। আজকের মতো তো ধরেন ওইরকম মিডিয়া ছিল না, বাট তখনও এটার একটা ন্যাশনাল লেভেলের নিউজ মিডিয়াগুলিকে অ্যাট্রাক্ট করছিল। কিন্তু আমরা কেন্দ্রে ঢাকায় ধরেন আমরা কাউকে তেমন করে আসলে আমাদের সাথে পাই নাই। আমি যে পার্টিটা করতাম তখন মানে উমর সাহেবরা, তারাও এটাকে আসলে প্যাট্রোনাইজ করতে চায় নাই। তারা মনে করছিল আমার মধ্যে এক ধরনের হিরোইজম আসছে, কিংবা আমি পপুলিস্ট লিডার হইতে গেছি, আমি ইলেকশন করতে চাই, এরকম তাদের সাথে যে সমস্ত ইস্যুতে আমার ডিবেট ছিল এগুলিকে ট্যাগিং, আপনারা আজকে যেটাকে ট্যাগিং বলেন, তখন কমিউনিস্ট পার্টিগুলি এটা খুব সহজে করতো যে আসলে ও সংশোধনবাদী হয়ে গেছে, ও সুবিধাবাদী হয়ে গেছে। সো এগুলির ভেতরে আমি এক ধরনের শিকার হই, পার্টির ভেতর থেকে বাইরে থেকে প্রচুর মামলার আসামি হই একসাথে। অনেক সময় এরকম হইতো যে একজন অ্যাডভোকেট ফ্রেন্ড ছিল আমার, শাহজিজ, মারা গেছে, ওর বাসার বারান্দার একটা ধরেন এরকম সোফা ছিল, এরকম আমি তো ওই সোফাতেই ঘুমাইতাম, কারণ আজকে 5টা মামলার হাজিরা দিলাম, কালকে আর 5টা মামলার হাজিরা আছে, আমার একসাথে 18টা 19টা মামলা হয়ে গেছে। সো আমাদের 40-50 জন করে হাজিরা দিতে হয়, 500 জন হাজিরা দিতে হয়, এরকম প্রচুর মামলা করলো। তো ওইগুলোর ভেতর থেকে একসময় পরাস্ত বোধ করে আমরা জলমহল দখল করলাম, জলমহল দখল করে কয়েক বছর জেলেদের দিয়ে মেনটেন করার চেষ্টা করলাম। সেগুলি তো যে খুব সাকসেসফুল মডেল করতে পারলাম এরকম না, কিন্তু এটা পারলাম যে জলমহল দখল করা যায়, এটা জেলেদের হাতে রাখা যায়, জেলেদের দিয়ে ম্যানেজমেন্ট করা যায়, এরকম অনেকগুলো জিনিস করলাম। কিন্তু এটা ন্যাশনাল লেভেলে এইখানে আমি চেষ্টা করলাম যে এখানকার যত লেফট আছে তাদেরকে আমরা অনুরোধ করলাম যে আপনাদের ছাত্র সংগঠন আছে, শ্রমিক সংগঠন আছে আলাদা আলাদা, তখনও কারো আসলে জলমহলে জেলেদের কোনো সংগঠন নাই। আমি জেলেদের সাথে আমি চেষ্টা করলাম যে বাংলাদেশের ইউনাইটেডলি অন্তত সবাই মিলে একটা জেলে সংগঠন করি, আমরা ইউনিটিটার একটা চেষ্টা করি। আমি তখন সিপিবির লোকদের কাছে ওই খুলনায় ধরেন গেছি, আমি ওয়ার্কার্স পার্টির লোকদের কাছে নিজমদ্বীপে গেছি, ওইখানে যারা কাজ করে, এরকম বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আছে কিন্তু জেলেদের নিয়ে টুকটাক কাজ করে, সন্দ্বীপে কাজ করে, এরকম লোকদের পিছনে ঘুরছি আমি। বাট এটা আমি পারি নাই, ফেল করছি। আমি লেফটদেরকেও ইউনাইটেড করতে পারি নাই, হুনানের এই মডেলকে আমি কারো কাছে অ্যাকসেপ্টেবল করাইতে পারি নাই। যেটা হয়েছিল যে আমার প্রচুর মামলা হয়েছিল, আমাদের লোকজন প্রচুর বিধ্বস্ত হয়েছিল, আমাদের লোকজন গুলি খাইছে, মারা গেছে, এরকম হয়েছিল। আমাদের সাথে যারা লড়াই সংগ্রাম করছে তারা তাদের ক্যারিয়ারের সেরা সময়টা স্যাক্রিফাইস করে আসলে প্রায় কেউ কেউ টাউটে পরিণত হওয়ার মতো বাস্তবতা তৈরি হয়েছিল, আমার নিজেরও। এগুলি হইতে হইতে আর্মি আমাদেরকে আসলে যখন অপারেশন ক্লিন হার্ট হয় তখন আমাদের আর্মি আমাদেরকে দৌড়ানো শুরু করে, এরকম একটা খুবই বাজে অবস্থার মধ্যে। আর
সেন্ট্রালি কিছু করতে না পারার মধ্যে ধরেন আমরা শেষ পর্যন্ত আমাদের ওইখানকার লড়াইটাকে ডিসিশন নিয়ে ওইখানে আসলে স্টপ করতে বাধ্য হই যে এটা এইভাবে আর কন্টিনিউ করা যাচ্ছে না। যদি না সারা দেশে আমরা কিছু করতে পারি তাহলে একটা জায়গা দখল করে এই দখল টিকিয়ে রাখা যাবে না। এই উপলব্ধি নিয়ে আমরা চলে আসি। আমি সবার শেষে আসি। আমাদের সবাইকে আগে কোথাও না কোথাও তাদের পার্সোনাল জীবনে ফেরত পাঠানোর চেষ্টা করি। কেউ পলিটিক্যাল লাইফে গেছে, কেউ হয়তো অন্য দলেও গেছে, কেউ হয়তো বিদেশ চলে গেছে, কেউ হয়তো ব্যবসা বাণিজ্যে গেছে। ওইরকম আমাদের যে বিশাল একটা কর্মী বাহিনী ছিল সেইটাকে ধরেন একটা পর্যায় পর্যন্ত মানে কি বলা যায় রিসেটেল করার আগ পর্যন্ত আমি ওইখানে থেকে এগুলি করে নিজের হাতে যে গড়া লড়াই সেই লড়াইকে আবার ধরে নিজের হাতে শেষ করে দিয়ে একেবারে নিঃস্ব অবস্থায় অনেক ঋণ টিন মাথায় নিয়ে একটা পলাতক অবস্থায় আমি আবার ঢাকায় চলে আসতে বাধ্য হই। এই হচ্ছে আমার প্রথম ধাপের লড়াইয়ের খুব সংক্ষিপ্ত রূপ যদি আমি বলি। এটা ঢাকায় এসে ধরেন আমার এই যে টাউট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় যে আমার অনেক ঋণ হয়েছিল। একবার হয়তো বললাম আরিফ আমাকে 2 লাখ টাকা দেন, নিয়ে হয়তো আরেকজনের কাছ থেকে যে ঋণ করছিলাম তাকে বললাম যে এই 1 লাখ টাকা তুমি রাখো, আরেকজনকে 1 লাখ টাকা। কিন্তু এই সার্কেলটা ছোট হইতে থাকে। একসময় গিয়ে দেখা যায় যে কেউ আর আসলে ওইভাবে টাকা দিচ্ছিল না। আমাদের পারিবারিক সম্পত্তি যা ছিল বিক্রি টিক্রি করার সেইগুলো মোটামুটি বিক্রি টিক্রি করে মায়ের সোনা দানা এইসব আত্মীয় স্বজনের বেচা বিক্রি করেও আসলে খুব একটা আর চালাইতে পারতেছিলাম না। অর্থনৈতিকভাবে খুব বিপর্যস্ত, প্রায় টাউট হিসাবে চিহ্নিত হওয়ার মতো অবস্থা, কথা দিয়ে কথা রাখতে না পারা, রাজনৈতিকভাবে আসলে কোনো মডেলকে দাঁড় করাইতে না পারা, এখানে কারোর সাথে আসলে এটাকে অ্যাকসেপ্টেবল করাতে পারি নাই। বিদ্যমান কোনো রাজনৈতিক দলের সাথে আসলে কন্টিনিউ করতে পারবো এরকম কারোর সাথে একমত হইতে পারছিলাম না। এরকম একটা অবস্থার মধ্যে আমাদের অনেক জুনিয়র এক ফ্রেন্ড আসলে আমাকে তখন পরামর্শ দেয় যে আসলে অ্যাডভোকেট হিসাবে আমার তো ল পড়া ছিল, আমার একটা লাইসেন্স নেওয়া ছিল। বলে যে ভালো পালায় থাকার ভালো জায়গা হচ্ছে হাইকোর্টে আপনি চলে আসেন, এখানে মানুষকে বলা শুরু করেন, আপনি ওকালতি শুরু করছেন। সো আমার আরেকটা মানে পলায়নের একটা পথ হিসাবে আমি উকিলে রূপান্তরিত হই। তো এই হচ্ছে একটা ফেজ। এবং এইখানে আমি খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করবো আমার সিনিয়র ডক্টর রফিকুর রহমান। উনি আমাকে পিক করে এবং উনি আমাকে একটা চ্যালেঞ্জ নেয় যে আমাকে উনি উকিল বানাইতে চায়, আমি যেটা হইতে চাই না কখনো। বাট উনি ওনার চেম্বারটা টোটালি আমার ঘাড়ের উপর শিফট করে দেওয়ার কারণে 5-7 বছর উনি আমাকে একদম বন্ধ করে ফেলছিল এটা দিয়ে। বাট আমার একটা যেটা হয় যে যৌবনকালের যে পরাজয়ের গ্লানি, এটা আসলে আমাকে কুড়ে কুড়ে খাইতেছিল। আমরা কেন পারলাম না, কেন ফেল করি, কেন হয় না, এটা নিয়ে আমি আমার নিজের মতো করে পর্যালোচনা এবং পড়াশোনাটা আবার বাড়ানোর চেষ্টা করি। যেটা বলছি লড়াইয়ে থাকার সময় খুব বেশি পড়াশোনা করার সুযোগ হয় না। আমরা যখন আসলে ঢাকায় উকিল হিসেবে আসলে যাত্রা শুরু করছি তখন ইন্টারনেট ওপেন হয়েছে এবং মার্কসিস্টদের আর্কাইভ টার্কাইভ গড়ে উঠছে দুনিয়াতে। প্রচুর জিনিস আসলে তখন অ্যাভেলেবল। আমরা তখন ক্লাসিক্সগুলি আমি আবার পড়ার চেষ্টা করি, কারণ আমার মাথায় ছিল যে আমরা পারলাম না কেন, হয়তো আমরা এটাকে আত্মস্থ করতে পারি নাই। কয়েক বছর পড়াশোনা করার পরে আমার কাছে মনে হয় যে আমি কতগুলো কনক্লুশনে আসি এবং আমি এখানকার লেফটদের সাথে এটা নিয়ে কথা বলার চেষ্টা করি। আমি দেখি যে আসলে এদের সাথে ডায়ালগটা হচ্ছে না, যেহেতু ওরা এই পড়াশোনাটার আর চেঞ্জেসেরগুলির মধ্যে আসলে নাই এবং তারা এটা করতেও চায় না। তো আমার প্রথম মনে হয় যে আমি একটু লেখালেখি শুরু করতে যাই। একটা আর্টিকেল বের করার পরেই আমার কাছে মনে হয় যে ওদের অ্যাঙ্গেল থেকে মানে লেফটরা আমাকে একজন যেটা বললাম আবারও সুবিধাবাদী কিংবা সংশোধনবাদী একটা ট্যাগিংয়ে পড়ে যেতে পারি, তাতে আমার প্রচেষ্টাটার কোনো ধরনের কোনো ফল আসবে এটা আমার মনে হয় না। সো আমি কি করব, আমি একটা সেফ জোনে এনভায়রনমেন্ট নিয়ে, পানি নিয়ে কাজ করি, হাউন নিয়ে কাজ করি, বা আমি আসলে বাংলাদেশের রাজনীতিটা কিভাবে কোন জায়গা থেকে আসলে সেফলি শুরু করা যাবে সেই জায়গাটা নিয়ে আসলে একভাবে পর্যালোচনা করার চেষ্টা করি। মার্কসিজম পড়াশোনা করার সময় আমি দেখতে পাই যে আসলে সোভিয়েত ইউনিয়নের পতন বা মার্কসিস্টদের আসলে ফেলিউরটাকে আমি কি কারণে ফেল করতে পারে সেটার ব্যাখ্যা বিশ্লেষণ পড়ার চেষ্টা করতেছিলাম। এবং আমার যেহেতু ল পড়া ছিল, আমি একটা সময় আবিষ্কার করি যে মার্কসিস্টরা সবচেয়ে কম মনোযোগ দিচ্ছে হচ্ছে আসলে আইনের প্রতি, এবং এরা যে আসলে ফেল করলো, এই ফেইলিউরের ক্ষেত্রে
অন্যান্য যত ব্যাখ্যা আছে এটার সাথে আমি অ্যাড করতে যাই যে একটা বেটার সোসাইটির আসলে বেটার নর্মস কী হবে, এটা তো একটা লিগ্যাল ওয়েতে বের করে। আমি দেখি যে আসলে মার্কসিস্টরা অনেক কিছু ট্রাই করছে, কিন্তু বেটার সোশ্যাল অর্ডারটা কীভাবে আসলে ফাংশন করবে, একটা বেটার লিগ্যাল সিস্টেম বের করার জন্য সে চেষ্টা করে নাই। এবং মার্কসিস্টরা যত বিষয় নিয়ে আমি ওই সময় যোগ করতে বলতাম যে এদের এখানে আপনি ওই আর্কাইভগুলিতে গেলে আপনি ডায়ালেকটিক্স অফ সেক্সও পাবেন, কিন্তু আপনি ডায়ালেকটিক্স অফ ল পাবেন না। মানে এরা হচ্ছে এই লাইনে অসম্ভব পুয়ার। এইটা আবিষ্কার করার পরে আমি অনেক বেশি করে আসলে মার্কসিস্টদের লিগ্যাল আন্ডারস্ট্যান্ডিংটা বোঝার চেষ্টা করি। এবং এইখানে আমরা কেন ফেল করলাম এইটা বোঝার চেষ্টা করি, যেহেতু আগের চেষ্টাটার সাথে মিলে আমি দেখি যে গোটা দুনিয়াতে মার্কসিস্টরা ব্রিটিশ কলোনি ছিল এরকম কোনো জায়গায় রেভলিউশন করতে পারে নাই। মার্কসিস্টরা মনে করতো যে আসলে আমাদের এখানে পারে না, এর একটা বড় কারণ হচ্ছে এখানে মুসলিম একটা কান্ট্রি। আমি দেখি যে দুনিয়ার কোনো কোনো মুসলিম দেশেও তারা বিপ্লব করতে সক্ষম হয়েছে, কিন্তু ব্রিটিশদের কলোনি ছিল এরকম কোনো জায়গায় তারা বিপ্লব করতে সক্ষম হয় নাই, এশিয়া আফ্রিকা কোথাও না। এটা আমাকে আবারও ধরেন কলোনিয়াল লিগাল ব্রিটিশ কলোনির লিগাল সিস্টেম আমাকে আবারও ধরেন আরও বেশি করে পড়ার থেকে মনোযোগী করে। দেন আমি আসলে ব্রিটিশ কলোনির আসলে লিগাল অ্যাপারেটাস, লিগাল সাইড এগুলি আসলে বেশি করে পড়ার চেষ্টা করি। এবং আমি তখন একটা ম্যাজিক আবিষ্কার করি। আমার কাছে মনে হয় মার্কস একটা খুব বড় ম্যাজিক আবিষ্কার করছিল। আমি কালকে কাকে যেন বলতেছিলাম, আমি এটা বলে কথাটা শেষ করব। আমার কাছে মনে হয়েছিল মার্কস একটা জিনিস বের করছিল যে ক্যাপিটালিজমকে অ্যানালাইসিস করার ক্ষেত্রে উনি মূল্য এবং দামের পার্থক্য বের করছিলেন, মানে ভ্যালু এবং প্রাইস এই দুইটা ডিফারেন্ট। এইটা আসলে মার্কসিজমের গোটা মার্কসিস্টদের ইকোনমি অ্যানালাইসিস যারা করে তাদের জন্য এইটা ছিল বড় আবিষ্কার। আমাদের এখানে লিগ্যাল সিস্টেম নিয়ে যারা ডিল করে তারা এরকম একটা আবিষ্কার থেকে বঞ্চিত যে আসলে আইনের শাসন বা আইনের বিচার এবং ন্যায় বিচার যে এক না। ন্যায় বিচার এবং আইনের বিচারকে আসলে এইখানে একাকার করে দেখানোর একটা ব্যাপার আছে। আপনি যেরকম ভ্যালুটা যেরকম সমস্ত শ্রমের কম্পাইলেশন হইলো আসলে ভ্যালু, এবং এটা মার্কেটে আপনি যে দামে বিক্রি করেন এটা হচ্ছে প্রাইস। এরকম এখানে আপনার আইনের শাসন মানে বৈধতা মানেই যে ন্যায় না, ন্যায় যে আলাদা জিনিস এবং বিচার যে আলাদা জিনিস, আইনের বিচার যে ন্যায় বিচার নাও হইতে পারে, এইটুকু অ্যানালাইসিস এখানকার লিগ্যাল সিস্টেম নিয়ে কেউ করে নাই। আমাদের এখানে এইটা কখনোই করে নাই যে লিগ্যাল সিস্টেমের মধ্যে আপনি এবং আমার মধ্যে ধরেন নাগরিকের সাথে নাগরিকের ডিসপিউট হলে এই ডিসপিউট রেজুলেশনের যে সিস্টেম এটাকে আইন মনে করে, কিন্তু গভর্নমেন্টের সাথে আমার যখন আসলে কোনো একটা কন্ট্রাডিকশন হয়, সে যখন আমার উপরে অতিরিক্ত ট্যাক্স লেভি করে, আমি যে এটা মানতে বাধ্য এটার চেয়ে আমি আসলে ফাইট করতে পারি না, এটা যে সে লিগ্যালি করে এবং এটা যে অন্যায় হইতে পারে এইটা আসলে বের করার আমাদের কাছে কোনো সুযোগ ছিল না। আমরা আইন বলতেই বুঝছি কেবলমাত্র মানে পার্সোনাল ল যেগুলি, মানে নাগরিকের সাথে নাগরিকের যে কনফ্লিক্ট রেজুলেশন এটাকে আমরা মনে করছি আইন। রাষ্ট্রীয় যে পরিচালিত হয় আইন দ্বারা, রাষ্ট্রীয় আইন কানুনের সাথে নাগরিকের কনফ্লিক্ট হইলে এগুলি যে আসলে কিভাবে রিজলভ হবে এটা যে লিগালি হইতে পারে, এই জায়গাটা বের করতে না পারার কারণে আমাদের এখানকার আসলে রাষ্ট্র নিয়ে যত চিন্তাভাবনা হয়েছে সেই চিন্তাভাবনার মধ্যে একটা বড় অ্যাপারেটাস কখনই আসলে সামনে আসে নাই। সবসময় এখানে মার্কসিস্টরা যেহেতু গুরুত্ব বহন করতো বা তারা গুরুত্বপূর্ণ জায়গাটাই ছিল অ্যানালাইসিসে, তারা দুইটা জিনিসকে দিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করতো, একটা হচ্ছে ইকোনমি আর একটা হচ্ছে ক্লাস। কিন্তু ব্রিটিশ কলোনি যে আসলে কলোনিয়াল রুলটা কন্টিনিউ করার ক্ষেত্রে যে সে আসলে আইনটাকে ব্যবহার করছে তার এক্সপ্লয়টেশনের টুল হিসাবে, এইটা আসলে মার্কসিস্টরা লক্ষ্য করে নাই। সো আমার কাছে তখন মনে হয় যে ব্রিটিশ কলোনিতে যে ওরা ফেল করছে তার কারণ হচ্ছে তাদের একটা বড় কারণ, অনেক কারণ থাকতে পারে অনেক জায়গায়, কিন্তু একটা বড় কারণ, কমন কারণ হচ্ছে তারা ব্রিটিশ কলোনিয়াল লগুলিকে আসলে কখনো কলোনিয়াল ল হিসাবে আলাদা করে চিহ্নিত করে নাই, পার্সোনাল লয়ের সাথে আসলে স্টেট লয়ের পার্থক্যটা চিহ্নিত করে নাই, কনস্টিটিউশনের রোলটা কি হয় এটাকে চিহ্নিত করে নাই আমাদের দেশে, আমাদের মতো কলোনিয়াল দেশে। এই জায়গাটা আন্দাজ করার পর থেকে আমরা প্রথম আসলে সংবিধানের চর্চাটা করি
এবং আমরা বাংলাদেশের সংবিধানটাকে পর্যালোচনা করে দেখাই যে আসলে বাংলাদেশের সংবিধানের আকাঙ্ক্ষার সাথে এখানকার পাওয়ার স্ট্রাকচারটার একটা বৈপরীত্য আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হলে কিংবা কনস্টিটিউশন যে সমস্ত ফান্ডামেন্টাল প্রিন্সিপালের কথা বলে এগুলি বাস্তবায়ন করতে হলে তার যে পাওয়ার স্ট্রাকচার এটাকে আসলে রিফর্ম করতে হবে। সো প্রথম আমরা 2013 সালে এই রিফর্মের কথাটা, কনস্টিটিউশনাল রিফর্মের কথাটা বলি। আমরা এই চ্যালেঞ্জটা নিয়ে যখন ধরেন কাজ করতে থাকি এবং যখন দেখি যে এটাকে কেউ আসলে ওইভাবে ফাইট আউট করতে পারে নাই, অ্যাকসেপ্টেড হচ্ছে এই পজিশনটা, তখন আমরা আর একটু ফোকাসটা আর একটু রাষ্ট্রের উপরে আনার চিন্তা করি। এবং তখন আমরা রাষ্ট্র চিন্তা থেকে আসলে রাষ্ট্র যেইখানে আসলে সবচেয়ে বড় এক্সপ্লয়টার এবং রাষ্ট্রকে যে আসলে আপনার বুঝতে হবে, এইটা রাষ্ট্র চিন্তা থেকে আমরা আসলে একভাবে তৈরি করার চেষ্টা করি, এই চিন্তাটাকে আসলে সামনে আনার চেষ্টা করি। আমরা বলি রাষ্ট্রকে আপনি আইন মানে অন্য অনেক জিনিস দিয়ে ব্যাখ্যা করতে পারবেন, ক্লাস দিয়ে পারবেন, অর্থনীতি দিয়ে পারবেন, কিন্তু ব্রিটিশ কলোনিয়াল রাষ্ট্রকে বোঝার ক্ষেত্রে আইনও একটা টুলস হইতে পারে। এইটা আমরা ইয়াংদের কাছে আসলে এই মেথডটা বলে না বলে, বুঝায় না বুঝায় আমরা এটাকে পপুলার করার চেষ্টা করি। চিন্তার ক্ষেত্রে যদি বলেন রাষ্ট্রচিন্তার উদ্যোগ মানে কন্ট্রিবিউশন, এবং রাষ্ট্রচিন্তার এই চিন্তা যখন আসলে মোটামুটি সামনে যায় তখন আমরা আসলে মানুষের দ্বারা হইতে থাকি যে এগুলি তো থিঙ্ক ট্যাঙ্কের মতো, এগুলি ভালো ভালো কথা অনেক বলা যায়, এরা তো কেউ করে না, আপনারা করবেন না। তখন আমরা বুঝি যে তারা আমাদের বলতে চায় যে আপনারা পার্টি করেন বা পার্টি লাগবে। তখন আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনটাকে পার্টি আকারে আসলে এক ধরনের সামনে আনার চেষ্টা করি। এবং ওইখান থেকে আমরা আসলে সংবিধানের এই যে আলাপগুলিকে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফর্ম করে পলিটিক্যাল পার্টিগুলির সাথে আসলে এই ডায়ালগের মধ্যে যাওয়ার চেষ্টা করি, যেটার হচ্ছে আজকে যেটা বলতেছেন যে আজকে যে পলিটিক্যাল পার্টিগুলি এবং এগুলো, এটা হচ্ছে এই 12-13 বছরের একটা ধরেন চেষ্টার কিছুটা। শুধু তো মানে আপনি তো একেবারে চেষ্টাই বলবো না আমি, মানে এটাকে আসলে একটু অন্যভাবেও দেখতে হবে। যে ধরেন আমরা যে 24-এর একটা অভ্যুত্থান দেখলাম এবং বদরুদ্দিন ওমরে বলতেছেন যে কি এটা 50 বছরের ইতিহাসে সবচেয়ে বড় অভ্যুত্থান, এবং অংশগ্রহণের দিক থেকে মানুষের মানে বোঝাপড়ার দিক থেকে এই এরকম ঐক্যমত্যের জায়গায় যেটা জুলাই আগস্টে হইলো সেখানে তো আসলে কখনো পৌঁছায় নাই। তো সেইটারেও যদি আমরা একটু অ্যানালাইসিস করতে চাই তাইলে আমরা আসলে খুব প্রবলভাবেই রাষ্ট্রচিন্তাকে, রাষ্ট্র সংস্কার আন্দোলনকে পাই। বিএনপির 31 দফা থেকে শুরু করে এর আগের 3-4 বছর ধরে আপনাদের যে কার্যক্রম এবং পরবর্তী সময় এখন যতগুলো আলাপ মুখ্য হয়ে উঠতেছে সবগুলোর বুদ্ধিভিত্তিক কারিগর তো মূলত আপনারাই, এবং শুধু তো মানে এটা বলার কোনো অপেক্ষাই রাখে না আর কি। সো সেইটাকে যখন আমরা দেখতে পাই বা আরেকটু ভালো করে বুঝতে চাই, সেইখানে আমরা বুঝতে চাই যে ধরেন দোতনা হিসাবে এইটাই যে গুরুত্বপূর্ণ সেটা তো আপনি শনাক্ত করতে পারলেন এবং অভ্যুত্থানের মাধ্যমে এটা প্রমাণ হলো যে এটা সঠিক ছিল। এখনকার মানে পরবর্তী রাজনৈতিক পরম্পরাতে এইটা কি আসলে কতটুকু থাকবে, এইটা এই বিষয়ে একটু আমাদের ধরেন আমাদের তো লিমিটেশন আছে অনেক। আমরা ধরেন প্রথমত একটা দেখেন যে এই চিন্তাটা আমাদেরকে ধাপে ধাপে আগাইতে হয়েছে। বাংলাদেশের সংবিধান একটা সময় এখানে একটা মিথ ছিল যে এর চাইতে ভালো সংবিধান আসলে, সো এই মিথ ভাঙা আমাদের জন্য একটা খুব কঠিন কাজ ছিল এবং আমাদের নিয়ে হাসাহাসি করতো মানুষ। আমরা যখন বলতাম যে এটা নিয়ে পলিটিক্সের এটা হচ্ছে কোর পয়েন্ট, তখন আমাদের নিয়ে হাসাহাসি করতো। এমনকি যে আপনি সংস্কারের কথা বলেন, এখানে তো বামপন্থীদের এটা একটা গালিগালাজের ব্যাপার। বামপন্থীদের কাছে সংস্কারবাদী মানে একটা গালি। কিন্তু আমরা এটা তো বললাম, আমরা এটা কোনো ধরনের মানে এটা শব্দটা আমাদের পছন্দ হয়ে গেছে এই জন্য করি নাই। আমরা ব্রিটিশ রাষ্ট্রগুলিতে আমরা মনে করি যে কেবলমাত্র এখানে না, বাংলাদেশ হচ্ছে ব্রিটিশ কলোনিগুলির মধ্যে সবচেয়ে অগ্রসর জায়গা যেখান থেকে এই লড়াইটা আপনার এখানে এই লেভেলে আসতে পারছে এতটা। কারণ বাংলাদেশ হচ্ছে ব্রিটিশ কলোনি থেকে সে একবার আলাপ আলোচনার ভেতর দিয়ে স্বাধীন হয়েছে, ওই স্বাধীনতার পরে 23 বছর পরে সে আবার ধরেন একটা জনযুদ্ধের ভেতর দিয়ে স্বাধীন হয়েছে, তার 53 বছর পার করছে। এবং ব্রিটিশ কলোনিয়াল রাষ্ট্র যতটা নষ্ট হইতে পারে, যত মাত্রায় স্যাচুরেটেড হইতে পারে, যত মাত্রায় এটার ধরেন ধ্বংস হইতে পারে, সেইভাবে বাংলাদেশে যতটা হয়েছে, আপনি ইন্ডিয়াতেও এতটা হয় নাই, অনেক জায়গায় এটাকে এর আগেই একটু সেভ করছে। সো এটা হচ্ছে সবচেয়ে ভালো ল্যাবরেটরি পৃথিবীতে। আপনি ভালো অর্থে বললে এটা হচ্ছে সবচেয়ে অগ্রসর জায়গা। ব্রিটিশ কলোনিগুলির মুক্তির পথ যারা দেখাবে, বাংলাদেশ হচ্ছে তার শীর্ষে থাকবে একদিন। মানে কলোনিয়াল এই রুলের এই ফেজটাকে অতিক্রম করার ক্ষেত্রে বাংলাদেশই আসলে নেতৃত্ব দেবে, বাংলাদেশই এই পথটা দেখাবে। তো যেটা আমি বলতেছিলাম যে আমরা আমাদের লিমিটেশন হচ্ছে
আমাদেরকে পপুলার করতে হয়েছে একটা সময় পর্যন্ত এই সংবিধানের সমস্যা। এরপরে আমাদের কাছে আনতে হয়েছে যে আসলে সারপ্লাস ভ্যালু দিয়ে যে লুটপাট হয়, শ্রমিককে মালিক যতটা শোষণ করে তার চাইতে এখানে আসলে অনেক বেশি শোষণ হয় রাষ্ট্রীয় পর্যায়ে। রাষ্ট্র নিজে সবচাইতে বড় শোষক। এইটা আমাদের এখানকার পরিবর্তনকামী যে মানুষ তাদের কাছে এটাকে অ্যাকসেপ্টেবল করানো খুব কঠিন, কারণ তাদের একটা চিন্তার ফ্রেম আছে। তো সেই লড়াইটা আমাদেরকে করতে হয়েছে। সংস্কার এখানকার একটা অ্যাকসেপ্টেবল টার্ম হিসাবে এটাকে পপুলার করানোর জন্যে কন্টিনিউয়াসলি আমাদের একই ফোকাসের মধ্যে তাকে বেহায়ার মতো ধরেন এইসব কথা বলে যাইতে হয়েছে, অন্যান্য জায়গায় মনোযোগ যাতে সরে না যায়। আমাদের এই কাজের ভেতর দিয়ে আমরা একটা পর্যায় পর্যন্ত কাজ করার চেষ্টা করছি। আমরা বলছিলাম যে এইরকম একটা পরিবর্তনের পরে 70 সালের মতো একটা নির্বাচন লাগবে। এই পর্যন্ত আমরা বলছিলাম যে এই ফেজটা আপনি অতিক্রম করবেন হচ্ছে এই পথ দিয়ে বাংলাদেশের জন্য। এইটা হচ্ছে আসলে পাথওয়ে, মানে কিভাবে আপনি সংস্কারটা বাস্তবায়ন করতে পারবেন। কিন্তু 5 তারিখের পরে যেটা হয়েছে সেটা হয়েছে যে আমাদেরকে মনে করা হয়েছে যে আমরা আসলে পশ্চাৎপদ রয়ে গেছি, আমরা আসলে একটা বিপ্লব হয়ে গেছে, বিপ্লবটার মেজাজ ধরতে পারছি না, এবং একটা বিপ্লবী পরিবর্তনের পরেও আমরা আসলে সংস্কারের কথা বলছি। এই সমস্ত কারণে প্রথমত এইটার একটা আলাপ করব আমি, ধরেন কিন্তু যেটা হয়েছে আমি যেটা বলতে চাই যে আমাদের দুর্বলতা, এটা অন্যদের উপর আমি দিতে যাচ্ছি না, আমাদের দুর্বলতা হচ্ছে সংস্কার লাগবে এই কথাটার উপর আমরা যতটা ফোকাস করতে পারছি তখন পর্যন্ত, সংস্কার কিভাবে হবে এই তর্কটা তখন প্রাসঙ্গিক করতে পারি নাই। কারণ মানুষ বিশ্বাস যখন করতেছে না যে সংস্কার লাগবে, তখন আপনি কিভাবে করবেন এটা, এই আলাপটা হচ্ছে আসলে গাড়ির আগে ঘোড়া জুতে দেওয়ার মতো। এটা করা যায় না। যেহেতু আমরা এটা করতে পারি নাই, যখন আসলে সবাই মিলে বুঝছে যে সংস্কার লাগবে, তখন হঠাৎ করে সে আসলে কিভাবে সংস্কার হবে, সংস্কারের রাজনীতিটা কি, সেটাকে সে আসলে চিহ্নিত করতে পারে নাই। চিহ্নিত করতে না পারার কারণে বহু ধরনের আসলে দিক বিদিক ছুটছে মানুষ, এবং এত দ্রুত যে আমাদের সমাজের মধ্যে হতাশা তৈরি হইল, আমাদের ব্যানগার্ডরা যে ধরেন আসলে বিচ্ছিন্ন হয়ে পড়লো, কিংবা তারা যে আসলে তাদের মধ্যে যে হতাশা তৈরি হলো, বিভাজন তৈরি হলো, এটার একটা বড় কারণ আমরা সংস্কার পর্যন্ত ধরেন একটা জিনিসকে যদ্দূর পপুলার করতে পারছিলাম। রাষ্ট্রের কোন কোন জায়গায় সংস্কার লাগবে আপনি যেটা বলতেছেন, আজকে যে আলাপগুলি হচ্ছে প্রত্যেকে যে আলাপটা করতে পারে তার কারণ হচ্ছে তার সামনে পেপার ওয়ার্কটা আমাদের আছে, আলাপটা আছে, কিন্তু কোন পথে করতে হবে এই আলাপটা তো আমরা ওইভাবে করতে পারি নাই, তাদের কাছে এটা পৌঁছাইতে পারি নাই। সো যেহেতু তারা নিজেরাই আলাপটা করে নাই, কখনো ভেতর থেকে তারা এটাকে আবিষ্কার করে নাই, এটা শুনে আসলে তারা এই পথে আসছে, তারা এটাকে অ্যাকসেপ্ট করছে, এটা এক্সপ্লোর করে বের করে নাই। সো সে জানে না আসলে কি করতে হবে, সে কী করে মুখস্থ করে বলে এখানে বিপ্লব হলে গণপরিষদ হবে, মানে ফর্মুলা আছে কতগুলো। আমি বলি যে বাংলাদেশের একটা ইউনিক ক্যারেক্টার আছে, এক একটা ওই যে নির্দিষ্ট বাস্তবতার যে নির্দিষ্ট সমাধান লাগে, এইটা মুখস্থপনার মধ্যে তো এটা থাকে না। তো এই বাস্তবতাটাকে আসলে উপলব্ধি করতে না পারার কারণে, এবং আমরা এটাকে জোরালোভাবে তুলতে না পারার কারণে আমরা আসলে ওনাদেরকে হেল্প করতে পারি নাই। এইটার কেবলমাত্র 2টা জিনিস আমি আপনাকে বলি যে কি হয়। আমরা যেমন এটা মিনমিন করে বলার চেষ্টা করছি যে ভাই আপনি একটা অভ্যুত্থান করছেন, একটা অভ্যুত্থানে আপনার সমস্ত রাজনৈতিক দল, মানে যেটাকে ফেসিবাদ বলে, আমরা এটা ফেসিবাদ বলি না, মাফিয়াতন্ত্র বলি, যে হাসিনার মাফিয়া সরকারকে উৎখাতে আপনি এইখানে আওয়ামীপন্থীদের বাইরে আর বাকি সবাই আপনার সাথে ছিল, সবাই আপনার স্টেক হোল্ডার। তো সেই সব স্টেক হোল্ডার যে আসলে কোনো একটা দলের পেছনে ঐক্যবদ্ধ হইল না, অদলীয় ছাত্রদের পেছনে যে ঐক্যবদ্ধ হইতে চাইলো, তার মানে হচ্ছে যে সে দলগুলির প্রতি তার একটা অনাস্থা আছে। সে অদলীয় ছাত্র যারা আসলে, এবার আরেকটা নতুন ঘটনা তো ঘটলো আমাদের ইতিহাসে, আমরা যেটা জানি না, প্রতিবার ইতিহাস আমাদের তো এরকম বীরদেরকে উপহার দিচ্ছে। আমি বলি যেমন ধরেন সূর্য সেন যখন আসলে চিটংয়ে, কিংবা ক্ষুদিরামরা যখন এই লড়াইটা করছে, ভগৎ সিংরা যখন লড়াইটা করছে, তখন এটা নিশ্চিত হয়ে গেছে যে আসলে এইখানে আর ব্রিটিশ টিকতে পারছে না। এইখানে যখন আসলে নূর হোসেন রাস্তায় দাঁড়ায় গেছে এবং এই শহীদকে আপনি যখন পাইছেন, তখন আপনি জানেন যে আসলে এইখানে এরশাদ আর টিকছে না। আপনি যখন আবু সাইদকে পাইছেন, যে আসলে বন্দুকের সামনে বন্দুক নিয়ে না, লাঠি নিয়ে না, সে আসলে বুক নিয়ে যে দাঁড়ায়, এই শহীদকে আপনি যখন পাইছেন, তখন আপনি অন্য মাত্রা পাইছেন, যে কেন আসলে আবু সাইদের আর অভাব হয় না। তো এইরকম
এইটা যখন হয়েছে তখন আমি নিশ্চিত এটাও জানি যে হাসিনা না এবং হাসিনা তন্ত্র এখানে আর থাকবে না। এটাকে শেষ করেই আসলে এই আবু সাইদের জিনিসটা আসলে সফল হবে, এটা নিশ্চিত। কিন্তু এইটাকে যখন আপনি বিপ্লব মনে করেন, বিপ্লবের সাথে অভ্যুত্থানের পার্থক্য, অন্যান্য ফর্মের কথা বাদ দেন, ইন এসেন্স বিপ্লব হচ্ছে কোনো একটা বিপ্লবী পার্টি করে, বিপ্লবের একটা মতাদর্শ আসলে সমাজের মধ্যে প্রিভেল করে, এবং এটা প্রিভেল করার কারণে একটা পার্টি অপরাপর পার্টিকে দমন করে সে আসলে বিপ্লবী শক্তি হিসেবে কর্তৃত্ব করে। অভ্যুত্থানের সময় আসলে এটা না, অভ্যুত্থানের সময় হচ্ছে সহযোগিতার ব্যাপার। দমন করার চাইতে আপনি তার সাথে আসলে ইউনাইটেড হন, ঐক্যবদ্ধ হন, তাকে নিয়ে যদ্দূর সম্ভব তাকে আগে নিয়ে যেতে চান। আপনি তাকে আসলে অবহেলা করতে পারেন না। অবহেলা করলে ঐক্যটাই ফাটল ধরে, বিভাজন হয়। অন্য যারা পরাস্ত হয়েছিল তাদের বিভিন্ন শক্তি তখন অ্যাক্ট করার জন্য আসলে এই ফাটলগুলিকে ব্যবহার করতে পারে। আমরা এটা বুঝাইতে পারি নাই যে, আমরা এটা বারবার বলছি, আমার প্রথম দিকের কথা যদি 5 তারিখের পরের কথাগুলি যদি লক্ষ্য করেন, তখন আমাদেরকে অনেকে সংশোধনবাদী কিংবা ওই অর্থে মানে আমরা কম অগ্রসর হইতে চাই এরকম মনে করছে। তো আমরা তখন বলছি যে এটা এই ওয়াক্ত তো আপনার বেশিক্ষণ থাকবে না, এইটা আসলে আমি ওরকম বলছি এটা মাগরিবের ওয়াক্ত, খুব দ্রুত কাজা হয়ে যাবে, আসর থেকে মাগরিবের মতো, এটা এশা থেকে তাহাজ্জুদ পর্যন্ত না। এইটা একটা মানে আপনার মেজাজের মধ্যে আপনি সময়টাকে বুঝতে পারা, কত দূর সময়, আপনার কম্পোনেন্টগুলিকে বুঝতে পারা যে এরা কত দূর পর্যন্ত যাইতে রাজি আছে। তৃতীয় হচ্ছে যে আপনি ইউনাইটেড থাকতেছেন কিভাবে, মানে পলিটিক্যাল পার্টি হিসাবে না, আপনি পলিটিক্যাল পার্টির বাইরে একটা জায়গায় থেকে পলিটিক্যাল পার্টিগুলিকে লিড করতেছেন। আপনি যদি আসলে পলিটিক্যাল পার্টিতে রূপান্তরিত হন তখন আপনি প্রতিদ্বন্দ্বিতায় আসেন। তো এই জায়গাগুলিকে আমরা মিস করছি। মিস করার কারণে আমরা এটা বুঝাইতে পারি নাই। সহযোগিতার রাজনীতি, মানে সংস্কারের রাজনীতি যে সহযোগিতার রাজনীতি, আর বিপ্লবের রাজনীতি যে আসলে পরাস্ত করার রাজনীতি, প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি, এই রাজনৈতিক পার্থক্যটা আমরা ঠিকমতো সমাজে এস্টাবলিশ করতে না পারার কারণে অনেক দূর আমাদের হাতছাড়া যেটা হইলো এটাই কারণে হয়েছে। এখনো পর্যন্ত এই 6 মাস 9 মাস 1 বছর আমরা যা হারাইছি, তারপরেও যদি আমরা এটা এখনো উপলব্ধি যদি করি যে আসলে এই ফেজটা হচ্ছে আমাদের সহযোগিতার ফেজ, তাইলে আমরা যুদ্ধ অর্জন করব। প্রতিদ্বন্দ্বিতার ফেজ মনে করে যদি আমরা আগে এটুকুও পারবো না। এই হচ্ছে আমাদের। আচ্ছা, আমি মানে আগের আলাপ থেকে একটা প্রশ্নটা নেই, সেটা হইতেছে যে আপনি প্রায়ই বলেন এই জিনিসটা যে বাংলাদেশে গণতান্ত্রিক সংকটের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে 72 সংবিধান, এবং এই যে 70 অনুচ্ছেদ, নির্বাহী শাখার অতিরিক্ত ক্ষমতা, এরকম অনেকগুলো জায়গার কথা বলেন। মানে এজ এ হোল এই 72 সংবিধান নিয়ে যদি আমাদেরকে একটু করেন আর কি, যে কি বোঝাটা দরকার আসলে 72 নিয়ে। মূলত হচ্ছে 72 সংবিধানের মানে আমাদের দেশের সংবিধান আর দুনিয়ার অন্য দেশের সংবিধান এরকম না। দেখবেন যে আমাদের অনেকে অনেক কথা বলে, আমাদের এখানে সংবিধান শুরু হলো তো আসলে শাসনতন্ত্র হিসাবে, গুড গভর্ন। আমাদের এখানে এটা শুরু হলো ব্রিটিশরা 1858 সালে, 57তে সিপাহী বিদ্রোহের পরে কোম্পানির হাত থেকে ক্ষমতাটা পার্লামেন্ট নিল, নিয়ে এসে প্রথম কি বলে ভারত শাসন আইন করলো। ভারত শাসন আইন আপনি মনে করেন, ভারত শাসন আইন করে তারপরে সে কী করলো, 1861তে সে আসলে ভারতীয় কাউন্সিল অ্যাক্ট করলো। মানে ভারত থেকে কাউন্সিলররা কিভাবে হবে, মানে আমরা যাদেরকে এমপি মানে ভোটের প্রতিনিধি কিভাবে হবে, এই ভারত শাসন আইন এবং এই যে কাউন্সিলর অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিলর অ্যাক্ট, এই দুইটা এভলিউশনারি প্রসেসে আস্তে আস্তে 1935-এর সংবিধান আসে। এটা ধাউস। আমাদের অনেকে বলে না যে সংবিধানে তো বড় লাগে কেন, এটা তো আমেরিকার তো এরকম। আমাদের এখানে তো হচ্ছে আসলে আমাদের শাসনটা কিভাবে হবে, পার্লামেন্ট কীরকম হবে, পার্লামেন্টে কী পাওয়ার থাকবে, বাজেট কিভাবে হবে, আপনার আসলে অ্যাডমিনিস্ট্রেশনের আসলে কর্তৃত্ব কী থাকবে, এই জায়গাগুলি প্রত্যেকটা হচ্ছে ভারত শাসনের এক ধরনের একটা প্রক্রিয়া থেকে হয়েছে। এবং আমাদের এখানকার ইন্টারেস্টিং জায়গাগুলি যেগুলি আপনি কলোনিয়াল রাষ্ট্রে যেটা মিস করে যায় আমাদের এখানে, আমাদের মানুষেরা তর্ক যখন করে ওয়েস্টমিনিস্টার সিস্টেম ধরে সে মনে করে ব্রিটিশ কায়দায় বোধহয় এখানে দেশটা চলে, কিন্তু ব্রিটিশ চলে ব্রিটিশের নিজের কায়দায়, ব্রিটিশের কলোনি চলে তার কলোনি চালানোর কায়দায়। এইখানে দেখবেন যে আসলে ভারতে যে সংসদ লাগবে এটা ঠিক করতেছে তো এখানকার ভারতীয় আমলারা। আমলাতন্ত্র তো এখানকার সংসদ তো আমলাতন্ত্র তৈরি করতেছে না,
আমলারা তৈরি করতেছে আসলে সংসদ, গভর্নর ঠিক করতেছে যে সংসদ কতদিন চলবে, গভর্নর ঠিক করতেছে যে এখানে বাজেট কত দূর পর্যন্ত কথা বলা যাবে, ইন্ডিয়ান কাউন্সিল এক ঠিক করতেছে ভোটার কারা হবে, কত দূর আপনি ট্যাক্স পেয়ার হইলে ভোটার হইতে পারবেন, কত দূর শিক্ষিত হইলে আপনি ভোটার হবেন, হিন্দুদের ভোট হিন্দুরা দিবে, মুসলমানের ভোট মুসলমানরা দিবে, অ্যাংলো ইন্ডিয়ানদের ভোট অ্যাংলো ইন্ডিয়ানরা দেবে। এইভাবে আপনি যে সাম্প্রদায়িকতা দেখেন, সাম্প্রদায়িকতা শুধু তো মাত্র একটা সাংস্কৃতিক ব্যাপার না, ও তো রাজনীতির মধ্যে যখন আসলে ইহজাগতিক একটা বিষয়কে, পাওয়ারের ব্যাপারকে যখন সে ঠিক করছে যে মুসলমান প্রতিনিধির ভোটে মুসলমান প্রতিনিধি হবে, হিন্দুর ভোটে হিন্দু প্রতিনিধি হবে, তো আপনি তো সাম্প্রদায়িকতা রাষ্ট্রের মধ্যে ওইখানে ঢুকাইছেন। সেই জায়গাগুলিকে দেখতে না পারার কারণে এইখানকার সংবিধানকে ধরেন পাওয়ারের জায়গা দিয়ে না দেখে, যারা আসলে ইডিওলজির জায়গা দিয়ে দেখে, পলিটিক্যাল এখানকার যত পলিটিক্যাল টুলস যেটা সবগুলো এখানে সংবিধানে আসছে। কারণ হচ্ছে 47-35 যে সংবিধান, এই সংবিধানের অধীনেই ধরেন এখানে প্রথম নির্বাচন হয়েছে, 26 মানে ভারতীয় সংবিধানের অধীনে তো এখানে নির্বাচন হয়েছে, প্রদেশ হয়েছে, প্রাদেশিক সভার নির্বাচন হয়েছে, 46 নির্বাচন হয়েছে। 46 নির্বাচনের পরে আপনি ঠিক করছেন পাকিস্তানের জন্য একটা সংবিধান লাগবে, আপনি ওই ধারায় সংবিধান বানাইছেন, ভারত ওই ধারায় সংবিধান বানাইছে, ওই ধারায় আপনি বাংলাদেশের সংবিধান বানাইছেন। তার মানে আপনি পাওয়ারের এই সমস্ত জিনিসগুলি সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করছেন, এবং এখানে আপনি অন্তর্ভুক্ত করছেন হচ্ছে ব্রিটিশের এইখানে বড় লাটের হাতে সমস্ত ক্ষমতা ছিল, মানে গভর্নর জেনারেলের কাছে সমস্ত পাওয়ার ছিল। পাকিস্তানও আসলে সমস্ত পাওয়ারটা কোথায় সেন্টার্ড হবে, প্রেসিডেন্ট পদে না প্রাইম মিনিস্টার পদে, এইটাই ছিল পাকিস্তানের ক্রাইসিস। এবং এটাকে আসলে প্রেসিডেন্ট পদে মানে একেবারে আইয়ুব খান পর্যন্ত এসে ধরেন, ওই বিতর্কটা লম্বা তর্কটা করলাম না, এইটা ধরেন প্রেসিডেন্ট পদে এটা কেন্দ্রীভূত করা হয়েছে। 72 সালের পরে এই প্রেসিডেন্টের ক্ষমতাটা আরেকটু বাড়ায় প্রধানমন্ত্রীর কাছে করা, তাইলে এই যে ক্ষমতা, মানে আপনি বিচার বিভাগের লোক আপনি নিয়োগ করবেন, আপনি পার্লামেন্টকে আপনি পরিচালনা করবেন, আমলাদেরকে আপনি পরিচালনা করবেন, দুর্নীতি দমন সংস্থাকে আপনি পরিচালনা করবেন, মানবাধিকারও আপনি পরিচালনা করবেন, সংসদীয় কমিটিগুলি আপনি পরিচালনা করবেন, এই যে সমস্ত ক্ষমতাটা হচ্ছে এক কেন্দ্রের মধ্যে রাখা, এইটার সাথে হচ্ছে এখানকার মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার পার্থক্য। মানুষের এই আকাঙ্ক্ষাটাকে গণতান্ত্রিক ভাষা দেওয়ার দায়িত্ব ছিল রাজনৈতিক দলগুলির। তো রাজনৈতিক দলগুলিকে যেহেতু ব্রিটিশ কায়দায় বানানো ছিল, এখানে কংগ্রেস যেহেতু ধরেন বানায় দিছিল লর্ড হিউম, মুসলিম লীগ যেহেতু ধরেন এখানে ব্রিটিশরা বানায় দিছিল, সো পার্টি পলিটিক্সটা এখানে, কনস্টিটিউশন আসছে ব্রিটিশ থেকে বা কলোনি থেকে, পলিটিক্সও আসছে ওরকম কলোনি থেকে, এর বাইরে থেকে দুইটা পলিটিক্স আসছে যেগুলি হচ্ছে এখানকার সাথে কোনোভাবেই খাপ খায় না। কমিউনিস্টরা একটা পলিটিক্স আনছে, পলিটিক্যাল পার্টি আনছে, পলিটিক্যাল পার্টি স্ট্রাকচার সে বাইরে থেকে আমদানি করছে, ইসলামিস্টরা একটা পার্টি আনছে এবং পার্টি স্ট্রাকচার সে বাইরে থেকে আমদানি করছে। সো এইখানকার পলিটিক্স, এখানকার পলিটিক্যাল পার্টি, এখানকার রাষ্ট্র, এখানকার রাষ্ট্রের পাওয়ার, এইগুলির সাথে জনগণের যে মর্মগত যে পার্থক্য, তার আকাঙ্ক্ষার মধ্যে যে স্বাধীনতা এবং শক্তির আকাঙ্ক্ষা, সেইটাকে পলিটিক্যাল ভাষা দেওয়ার জন্য এখানে কেউ কাজই করে নাই। ভাই, অভ্যুত্থানের পরে সংস্কার কমিশনের অনেকগুলো বৈঠকে আপনারা দেখলাম, আবার ধরেন ঐক্যমত কমিশনের সাথে বসলেন। বাংলাদেশের যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলা, তাদের মধ্যে কি চিন্তা ভাবনার বা মানসিকতার কোনো গুণগত পরিবর্তন দেখতে পান? যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, এই যে বিকেন্দ্রীকরণের ভাবনা বা ধরেন এই যে সংস্কারের আলাপগুলা, অভিজ্ঞতা কি আপনার মানে সরাসরি? না, এটা মিশ্র একটা অভিজ্ঞতা আছে, একদমই আগের জায়গায় আছে পার্টিগুলি, এটা মনে করা ঠিক হবে না। কিন্তু আমি এটা প্রথমে আগে যেটা বলছিলাম যে ধরেন একটা হচ্ছে পরিবেশ আপনাকে একটা জিনিস ভাবতে বলতেছে, আরেকটা হচ্ছে একটা রাজনৈতিক দল হিসাবে আপনি আগে থেকে বাংলাদেশের সংকট নিয়ে আপনি কাজ করতেছেন, সংকটগুলি কোথায় আপনি চিহ্নিত করতেছেন, সেই সংকটগুলি থেকে কিভাবে বেরিয়ে আসা যায় এটার জন্য আপনি চিন্তা করতেছেন, এবং সেইভাবে আসলে আপনি অ্যাক্ট করতেছেন। বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল এটার জন্য অতটা প্রস্তুত ছিল না, কিন্তু আমরা একটা জিনিস করছিলাম, আমরা যখন গণতন্ত্র মঞ্চের মধ্যে আসলে যুক্ত হই, রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিশ্লেষণ পদ্ধতিটাই আসলে গণতন্ত্র মঞ্চ মৌখিকভাবে অন্তত স্বীকার করে নেয়, এবং এখানে
একটা দুইটা সংগঠন এইটার সাথে একদমই ধরেন আন্তরিকভাবেই ভেতর থেকে এরকম মনে করে, এরকম সংগঠনও ছিল। আমি গণসংহতি আন্দোলনের কথা বলতে পারি যে যারা বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের বিশ্লেষণের খুব কাছাকাছি। আবার ধরেন আমি জেএসডির কথা বলতে পারি যে এইরকম বিশ্লেষণ না, কিন্তু ঐতিহাসিকভাবে এত বিশ্লেষণে তারা ক্লিয়ার না হয়েও ইন্টেনশন দ্বারা কিন্তু কিংবা পরিস্থিতি দ্বারা 1972 সাল থেকেই প্রায় এরকম একটা পলিটিক্সের কথা তারা বলে আসতেছিল তাদের মতো করে। সো এরকম কিছু সংগঠনকে আমরা পাইছিলাম যারা হচ্ছে আমাদের এই ব্যাখ্যা বিশ্লেষণগুলিকে তাদের নিজেদের ব্যাখ্যা বিশ্লেষণের মতোই আসলে উপলব্ধি করতে পারছে, আবার অনেকে পায় নাই। কিন্তু যেটা হয়েছিল, গণতন্ত্র মঞ্চ ধরেন একটা স্লোগান ঠিক করছিল যে সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এই প্রথম আমরা যেটা একমত করতে পারছিলাম মানে গণতন্ত্র মঞ্চকে, যে প্রতিবার এই সমস্ত পরিবর্তনের মধ্যে কেবল সরকার পরিবর্তন হয়, শাসন ব্যবস্থাটা অক্ষুণ্ণ থাকে। প্রতিবার একটা এক দফা এরকম হয় শেষে গিয়ে যে এক দফা এক দাবি অমুক তুই কবে যাবে। আমরা এইবার এক দফাটাকে পর্যন্ত এরকম হইতে দেই নাই। মানে বিএনপির সাথে যখন 31 দফা কিংবা তাদের সাথে যখন আমরা চূড়ান্ত মুহূর্তে এক দফায় গেছি, সে এক দফায় দেখবেন 5 দফা আছে, মানে সেখানে সংস্কারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সো একটা আবহের মধ্যে পলিটিক্যাল অ্যাটমসফিয়ারটা এরকম তৈরি হয়েছিল যে এইবারের অভ্যুত্থান বলেন, নির্বাচন বলেন, পরিবর্তন বলেন, এটা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক একটা পরিবর্তন না, নির্বাচন প্লাস। আমরা গণতন্ত্র মঞ্চকে যখন আসলে গঠন করতে যাই, আমরা তখন তাদেরকে আসলে সহজভাবে কনভিন্স করতে পারছিলাম যে মঞ্চের এরকম একটা প্রোগ্রাম লাগবে যেটা হচ্ছে ইলেকশন প্লাস, নট অনলি ইলেকশন। বিএনপি কিংবা প্রচলিত সমস্ত রাজনৈতিক দলের পলিটিক্স হচ্ছে ইলেকশন, গণতন্ত্র মঞ্চকে ইলেকশন প্লাস একটা জিনিস বলতে হবে। সেইটাই হচ্ছে শাসন ব্যবস্থার পরিবর্তনের গল্প। তার মানে হচ্ছে যে কম বেশি এই আলাপগুলি ছিল, আর আমাদের সাধ্য কম, কিন্তু আমরা ধরেন এটা যেখানে যতবার সুযোগ পাইছি সেটা কন্টিনিউয়াস আমরা এটা করতে চাইছি। আর আমি তরুণ প্রজন্মকে খুব বড় কৃতিত্ব দিতে চাই। আপনি যেটা বলছিলেন আমি এটার সাথে ডিফার করি। আপনারা বলেন যে রাষ্ট্রচিন্তা লিড করছে, আমি বলি যে আমরা আসলে লিড মানে এরকম কিছুই আবিষ্কার করি নাই। আমরা যে চিন্তাটা করতেছিলাম আরিফ, আপনাদের জেনারেশন এর চিন্তাটাই করতেছিল। আমরা এটাকে ভাষা দিয়ে আপনার সাথে যখন আসলে কমিউনিকেট করতে গেছি তখন আপনি দেখছেন যে ও ইয়েস, দ্যাট ইজ দ্য ওয়ে, এইভাবে তো আসলে আমি দেখতে চাই। আমরা যেহেতু একটা গ্রুপে কাজ করতেছিলাম সেই জন্য আপনাদের মনে হয়েছে যে আসলে আমরা আপনাদের চিন্তাটা করছি। আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে কোনো একটা চিন্তক গ্রুপ একা একা সে একটা খুব ভালো চিন্তা করে সমাজে এটা গ্রহণযোগ্য করাইতে পারে না। সমাজের মধ্যে এই চিন্তা তৈরি হয়, এই চিন্তার তাগিদ তৈরি হয়, এবং এই চিন্তা সে গ্রহণ করার জন্য সে যখন প্রস্তুত হয় তখনই কেবলমাত্র এই চিন্তা বিস্তারিত বিকশিত হইতে পারে। রাষ্ট্রচিন্তার চিন্তা যে আসলে সমাজে আপনাদের তরুণদেরকে আকৃষ্ট করলো, কিংবা প্রত্যেকে যে প্রায় নামে কিংবা বেনামে রাষ্ট্রচিন্তার মতো করে চিন্তা করতে থাকলো, এটা হচ্ছে সমাজের এই সময়ের চাহিদা। রাষ্ট্রচিন্তা কেবলমাত্র এখানে একটা গ্রুপ হিসেবে অ্যাক্ট করছে। আমি এর বেশি রাষ্ট্রচিন্তাকে আর কতগুলো জায়গায় গেছে ফর্মুলেট করার ক্ষেত্রে হয়তো ধরেন একটু বেশি কাজ করছে। তো সেই জায়গাটা আমি বলতে চাই যে সোসাইটির মধ্যে পার্টিজান অ্যাক্টর না, নন পার্টি অ্যাক্টরদের মধ্যে সোসাইটি নিয়ে চিন্তা করে এই পলিটিক্সকে হেট করে, কেন করে সে জানে না। এটা যে কলোনিয়াল পলিটিক্স, এটা যে দুর্বৃত্তদের পলিটিক্স কীভাবে হইলো, এটা সে হিস্ট্রি না জেনেই তার অ্যাক্ট দিয়ে সেটাকে যে ঘৃণা করে, তার বিপরীতে তো সে একটা কিছু করে। সে যখন ঘৃণা করে তখন সে একটা জিনিসকে ভালোবেসে তো ঘৃণা করে। আর ঘৃণা তো একা কিছু হইতে পারে না, একা তো আসতে পারে না, তার অন্য কোনো একটা ভালোবাসা আছে বলে সেটাকে ঘৃণা করে। তো সেই জায়গাটাকে আসলে রাষ্ট্রচিন্তা একভাবে এইখানে কিছু পরিমাণে ধরাই দিতে পারছিল, এবং সোসাইটির ভিতরে এই তাগিদটা ছিল। সেই জন্য পলিটিক্যাল পার্টিগুলি ধরেন বিএনপি যে আমাদের সাথে 31 দফায় আসতেছে রাজি হইল, যেটা এখন তারা বলে যে তারাই চিন্তা করছিল। আমি বসে বসে শুনি, আমি কারণ আমি নিজে বিশ্বাসই করি যে এটা করতেই পারে, আরেকটা দল চিন্তা করতে পারেনি এরকম না। তো আমাদের তো কোনো ক্রেডিট নেওয়ার দরকার নেই, আমাদের তো ক্রেডিট নেওয়ার কোনো দরকার নেই, এটা তো আমার কিছু যায় আসে না। এবং বরং অন্য কেউ যদি অন করে যে এটা আমাদের চিন্তা, আমি তখন আসলে মনে করি যে ইয়েস, দ্যাটস দ্য ওয়ে, এটা কাজ করতেছে। সো আমাকে অনেকে বলে যে ভাই আপনি তো কোনো কথা বলেন না, এরকম বলে। আমি বলি যে না, ইটস ফাইন। আরেকজন যখন এটা মনে করে যে তার চিন্তা নিয়ে সে কাজ করতেছে তখন এটা হইতে পারে। কেউ যদি মনে করে এটা হাসনাত কাইমদের চিন্তা, তাইলে প্রথমত তাকে হাসনাত কাইমদেরকে মাইনে তারপরে কাজ করতে হবে। এটা তো আমরা চাই না, ডেমোক্রেটিক পলিটিক্স এটা না। এইটা করতে গেলে আপনি মতাদর্শিক রাজনীতির ভিতরে পড়বেন,
যখনই আপনি চিন্তার উপরে আপনি ব্র্যান্ডিং করতে যাবেন, মালিকানা নিতে চাইবেন, তখন আপনি বলবেন যে তুমি আমাকে আগে স্বীকার করে তারপরে রাজনীতি করবো। এটা তো ডেমোক্রেটিক পলিটিক্স না, এটা ইডিওলজিক্যাল পলিটিক্স। আমরা এটা করতে চাই না। সো আমরা কখনো এটার উপরে আসলে ওই রকমের কোনো জিনিসই দাবি করতে চাই না। আমরা যখন কেউ এটা করে এবং এটা দাবি করে, তখন আমরা ফিল করি যে ইয়েস, এটা অ্যাক্ট করতেছে। আমি যেটা বলতেছিলাম যে রাজনৈতিক দলগুলির মধ্যেও মানে প্রথম সারির নেতাদের মধ্যে না হইলেও দ্বিতীয় তৃতীয় সারির যারা আসলে জনগণের অংশ, যারা মানুষের জন্য মুক্তির জন্যই আসলে কাজ করে, যারা এত কিছু জানে না, তাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলির আকাঙ্ক্ষা আছে এবং এটা তারা নিজেরা চিন্তাও করে, এটা চাপও আছে দলগুলির উপরে। এবং দলগুলি কিছু পরিমাণে যখন কথা বলে এবং তাদের যে ভাষা চেঞ্জ হয়েছে, সেইগুলি যে তারা যে ধরেন বিভিন্ন বিকেন্দ্রীকরণের কথা বলে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, এইটার একটা কারণ হচ্ছে যে আসলে আপনাদের জেনারেশন, আপনাদের চাইতে একটু অগ্রসর জেনারেশন, তারা বোঝে না হয় সোসাইটি থেকে তারা আসলে বিচ্ছিন্ন হয়ে পড়বে। রাষ্ট্রচিন্তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে তো তার কিছু যায় আসে না, কিন্তু সোসাইটি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে তো তার পলিটিক্স থাকে না। সো যখন আপনি এটা বলবেন রাষ্ট্রচিন্তার চিন্তা, তখন এটা ফেল করতে পারে। তো যখন আপনি বলবেন যে এটা হচ্ছে সোসাইটির ডিমান্ড, তখন এটা ফেল করার চান্স কমে যায়, এবং এটা ফেল করবে না এই জন্য। তো ভাই এখন ধরেন অভ্যুত্থানের পরে সবচেয়ে বড় সংকট যদি আমি বলি, মানে ধরেন শেখ হাসিনার রেজিমের একটা খুব কমন বিষয় ছিল মানুষ কথা বলতে পারে না। কথা যে কি প্রবল ভাবে বলতে পারে না, আমরা তো দেখলাম মোশতাক ভাই কারাগারে জীবন দিতে হইলো তারে। তো এরকম তো শত শত মোশতাক আছে, এই যে জগন্নাথ বিশ্বজিৎ একটা মেয়ে একটা টক শো করার জন্য 1 বছর ধরে জেল খাটতে হইলো, মানে ইউ নেম ইট। এবারে এখন তো নতুন বন্দোবস্ত, প্রচুর আলাপ আলোচনা হইতেছে, কিন্তু এখন আবার একটা নতুন পদ্ধতি শুরু হয়েছে না, ট্যাগিং কালচারটা, বা ধরেন এই যে মবটা। ধরেন আমরা যে আলাপটা করি যে ধরেন এই ওয়েলকামিং, যে আপনি শুরুর দিকেও বলতেছিলেন যে সবাইকে নিয়ে একটা ঐক্যের ধারণা, মানে এই ঐক্যের ধারণাটা না প্রায়শই দেখা যাচ্ছে কি যে একটা এই সংখ্যাগুরুর পছন্দের বা পপুলিস্ট যেটাকে আমরা বলি, সেইটাতে পর্যবেসিত হয়ে যেতেছে কিনা। তো এই দুইটা যে একটা আলাদা বিষয় বা এটার মাঝখানে দাঁড়ানোটা, এইটা কিভাবে হইতে পারে? আমরা গতকালও দেখলাম যে কি যে একটা মন্দিরের জায়গা নিয়ে একটা প্রতিমার খুব একটা অসম্মানজনক পরিস্থিতি তৈরি হইলো, আবার দেখলাম যে ধরেন একটা পপুলিস্ট একটা ভঙ্গিও আছে এটার ভিতরে। সবকিছু মিলে এই দুইটা যে আলাদা বিষয়, এটা কিভাবে বুঝবো ভাই? এটা দুইটা, একটা হচ্ছে আমি এর আগে একটু যাই যে প্রথমত হচ্ছে যে আপনার যেটাকে ফেসিবাদ বলা হয়েছে, যেটাকে আমরা বলি মাফিয়াতন্ত্র, তার তো একটা ধরেন ও টিকে থাকে কীভাবে, ও টিকে ছিল কীভাবে, শুধুমাত্র তো বল প্রয়োগ করে টিকে ছিল না, তো প্রচুর মানুষকে ওর মতো করে তৈরি করে। প্রচুর মানুষ ধরেন হিংসার বিপরীতে হিংসাটাকেই আসলে নেয়। প্রচুর মানুষ মনে করে যে তুই আগে কথা বলছিস, আমি কথা বলতে পারিনি, তোকে এখন কথা বলতে দেবো না, তুই আগে আমার বাড়ি ভাঙছিস, এখন তোর বাড়ি ভাঙবো, এটা এরকম ঘটনা আছে। এটা হচ্ছে খুব কমন থাকে। পলিটিক্সের দায়িত্ব হচ্ছে আসলে এটাকে, এইটা যে আসলে প্রপার না, এই ঝুঁকিটা নিয়ে এই কথাটা বলা হচ্ছে পলিটিক্সের দায়িত্ব। কিন্তু আমাদের এখানে পলিটিক্সের একটা বড় ইনহেরেন্ট প্রবলেম আছে। অধিকাংশ রাজনৈতিক দলের জনভিত্তির জায়গাটা কিংবা তার নিজের আসলে বিশ্বাসের জায়গাটা অনেক বেশি টুনকো হওয়ার কারণে সে কাউকে না কাউকে অবলম্বন করে এখানে পলিটিক্স করতে চাওয়ার যে জিনিস তৈরি হয়েছে, সাবকন্টিনেন্টে এটা আছে, সেইটা একটা কাজ করে একটা ফ্যাক্টর হিসেবে। ধরেন আমি ঝুঁকি নিতে চাই না, আমি মনে করি আগামীকালকে আমাকে এইখানে তার সামনে জনপ্রিয় হিসেবে থাকতে হবে। পপুলিস্ট দ্বারা যদি বাধা দেই যে আমাকে জনসম্পৃক্ত থাকা আর পপুলিস্ট থাকার মধ্যে যে আসলে পার্থক্য যেটা আছে, জনসম্পৃক্ত থেকে জনগণের মধ্যে প্রচলিত অর্থে যেটাকে আকাঙ্ক্ষা মনে হয়, যেটা তার জন্য আসলে বিপজ্জনক। যুদ্ধের আকাঙ্ক্ষা তো থাকে একটা জাতির মধ্যে। এখন যুদ্ধের আকাঙ্ক্ষাকে যারা উস্কে দেয় আর যারা যুদ্ধের বিরোধিতা করে, তাদের মধ্যে তো প্রচুর ঝুঁকির প্রশ্ন থাকে। এখন যে সত্যিকারের ভালোবাসে দেশকে, সে তো যুদ্ধের বিরুদ্ধে যাবে, কিন্তু সে তো আসলে ঝুঁকি। তাহলে সে জনসম্পৃক্ত নাকি আসলে যে যুদ্ধের পক্ষে দাঁড়াইলো সে জনসম্পৃক্ত? প্রধানত তাকে জনপ্রিয় মনে হবে, কিন্তু সে আসলে জনস্বার্থের বিরুদ্ধে দাঁড়ায়। আমাদের রাজনৈতিক মহলের নিজেদের আসলে জনসম্পৃক্ততা কম থাকার কারণে, ঝুঁকি নেওয়ার প্রবণতা কম থাকার কারণে এই জিনিসগুলির মধ্যে একটা হচ্ছে এই প্রবণতা বাড়ছে। পাশের দেশ থেকে আমাদের নিজেদের আগের সরকারগুলির
এক ধরনের মানে অতিরিক্ত মানে একটা সুস্থ সমাজ লাগে, তো একটা এরকম চিন্তা করার জন্য প্রথমত সামাজিক এক ধরনের সুস্থতা লাগে। তো আপনি যখন অসম্ভব বিকৃত শাসনকাল পার করেন, তার যে বিকৃতি সমাজের বিভিন্ন স্তরে ছড়ায় থাকে, এটা রেমনেন্টস, এটা রেশ অনেক দিন পর্যন্ত থাকে। সেইটাকে মোকাবেলা করার জন্যে ঐক্যটা ওইখানে দরকার। যে ঐক্য না কেবলমাত্র, ঐক্যের ভিত্তিটা কী হবে সেটাও লাগে। আমি যেটা বলছি যে আমরা জাতি হিসাবে, কিংবা আসলে এই জাতি শব্দটা আমি বাদ দিই, আমরা এই জনগোষ্ঠী যারা এই বাংলাদেশের মানুষ, তারা হাসিনাকে বিদায় করার পরে এইখানকার রাজনৈতিক সংস্কৃতিটা কি হবে এইটা নিয়ে আমরা কথা বলার মতো কোনো পরিবেশ পাইনি। আপনি যেটা বললেন যে আমাদের যেহেতু কথা বলারই জায়গা ছিল না, তো আমরা আসলে ওই আকাঙ্ক্ষাটা কি হবে, কীরকম চর্চা আমরা করব, কীরকম রাজনৈতিক সংস্কৃতি আমরা আসলে গড়ে তুলব, কীরকম রাষ্ট্র পরিচালনার কায়দাটা আমাদের কি হবে, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি হবে, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা এবং সম্পর্ক কোথায় কোথায় আমরা দাঁড় করাবো, এইটা নিয়ে আসলে আমরা কোনো ধরনের কাজ করতে পারিনি। এখনো পর্যন্ত এটা রেশ চলতেছে, সেই জন্য এগুলি হচ্ছে। আরেকটু হচ্ছে সরকারের অনেকগুলো ধরেন বড় রকমের ব্যর্থতা। সরকারের কাছ থেকে আপনি যেগুলি আকাঙ্ক্ষা করেন, যেগুলিকে আমরা বারবার এই সরকারকে বলছি, একদম 11 তারিখ থেকে আমরা বলছি প্রায়োরিটি ঠিক করা। সে যখন আসলে প্রায়োরিটি ঠিক করতে না পারে, আপনি যেই বিচারটা আপনার প্রথম দিনই পাওয়ার কথা, সেই বিচারটা যখন আপনি দেখেন যে আপনি এটা করতেছেন, ওইটা করতেছেন, আপনি আন্তর্জাতিক বিষয়ে গুরুত্ব দিতেছেন, আপনি করিডোর নিয়ে কথা বলতেছেন, আপনি মংলা বন্দরের কি হবে সেগুলি নিয়ে কথা বলতেছেন, কিন্তু আপনাকে যে আসলে গতকালকে খুন করছিল এখনো পর্যন্ত যে বা যাকে আসলে পাওয়া যায় নাই, তার আপনি না মামলা করতে দিচ্ছেন, না তারা আসলে খুঁজে বাইর করছেন। সেই মানুষটা যখন, কিংবা আসলে যে আহত হয়েছে তার চিকিৎসা করেন নাই, কিংবা আসলে যে তাকে পুনর্বাসন করেন নাই, যার আসলে পা চলে গেছে, হাত চলে গেছে, সেইটা করার আগে আপনি অন্য কাজ করতেছেন, তখন আসলে সোসাইটির মধ্যে একজনের যে আর হাত নাই, তার তো হাতের ক্ষোভটা অন্য 10টা বন্ধুর মধ্যে আসলে বিস্তারিত হইতে পারে, এবং সেই হাত তখন আমাকে আপনাকে মুষ্টিবদ্ধ হয়ে আঘাত করতে পারে। সো এইরকম অনেকগুলো জিনিস মিলায় মানে এইখানকার পরিকল্পিতভাবে রাষ্ট্র বিনির্মাণের কথা আপনি বলছিলেন প্রথম দিকে, যে একটা বিনির্মাণ, একটা রিস্ট্রাকচারিং করার সময়ের দায়িত্বটা কি হবে, এইটা সরকারে যারা বসছে তারা ঠিক করে নেয়, আমাদেরকে নিয়ে আলাপ করে ঠিক করে নেয়। সে গাইডলাইনটা ঠিক করতে না পারার কারণে এখন প্রত্যেকের মতো করে ব্যাখ্যা করে চলতেছে। আমরা ধরেন এক ধরনের বলে যাইতেছি ঐক্য লাগবে, আরেকজনও হয়তো বলতেছে ঐক্যমত লাগবে, কিন্তু আমরা জানি না ঐক্যমত কদ্দূর পর্যন্ত এবং কেন। একটা সংবিধান নিয়ে আলাপ হইতেছে, সেখানে হয়তো একটা হইতেছে, কিন্তু রাজনৈতিক আচার আচরণ এগুলি নিয়ে আমাদের কোনো ধরনের আলোচনা হয় না। এইগুলির এক ধরনের প্রতিফলন আপনি যেটা দেখতেছেন, এগুলির ভেতর দিয়ে কেউ মনে করতেছে দ্রুত পপুলার হইতে হবে, সেই জন্য সে পপুলিজমকেই সে মনে করতেছে জনসম্পৃক্তির পথ। কেউ ঝুঁকি নিতেছে না, সে মনে করতেছে আমার জনসম্পৃক্তি রিস্কে পড়ে যাবে, এটাকে উৎসাহিত করতেছে। এরকম অনেকগুলো কমপ্লিকেটেড ইস্যুতে আমরা আসলে এতে আছি, যেটা আসলে খুব দ্রুত, আমি এখনো মনে করি যে আমাদের মধ্যে ঐক্যমত কমিশন যেরকম ধরনের সংবিধান নিয়ে ডায়ালগ করতেছে, আমাদের ন্যাশনাল পলিটিক্যাল সিনারিওটা আসলে কিরকম দেখতে চাই এটা নিয়েও আসলে ডায়ালগ হওয়া উচিত। আচ্ছা, এইখানে আরেকটা প্রাসঙ্গিক প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে এখন মানে বাজারে সবচেয়ে প্রচলিত বিতর্ক হচ্ছে এই যে একটু আগে বিচারের কথা বললেন, এই বিচার কতটুকু হবে কি হবে না সেটা নিয়ে আলাপ করা যায়। একটা আলাপ হচ্ছে না যে নির্বাচন আগে হবে না বিচার আগে হইতে হবে, আগে কি সংস্কার হবে তারপরে নাকি আগে ভোট হবে, এই একটা কি আসলে একটা পরিপূরক, বা একটা হয়ে গেলে আরেকটা হবে না, বা অন্য একটা দল চলে আসলে কিছুই হবে না, আসলে আমরা কোথায় থামবো আর বা কতটুকু চাই? এইটা হচ্ছে আমাদের তো অনেকগুলো বাজে এক্সপিরিয়েন্স আছে। আমাদের পলিটিক্সের 53 বছর 54 বছরের যা এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে আসলে প্রতারিত হওয়ার এক্সপিরিয়েন্স। এখন এই প্রতারিত মানে বিভিন্নজন বিভিন্নভাবে হয়েছে, পিপল একভাবে হয়েছে, পার্টিগুলি একভাবে হয়েছে। আমাদের এখানে পলিটিক্স বলতে যেটা হয়েছে, যেহেতু আপনার এখানে সংবিধানের কথা বলছিলেন না, তখন সংবিধানের প্রথম যেটা আপনি বলতে চাইছিলেন, আমি যেটা মিস করে গেছি, যে এই সংবিধানের সবচাইতে মৌলিক দুর্বলতার জায়গাগুলির মধ্যে একটা হচ্ছে যে এখানে শান্তিপূর্ণ পথে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থাটা নাই, মানে ইলেকশন কাজ করে না, যে পাওয়ারে থাকে সেই আসলে ইলেক্টেড হবে, এইটা ধরেন এখানকার মানুষ জানে। দ্যাটস ওয়াই এখানকার ইলেকশন এটা কিভাবে হবে এটা নিয়ে কথা হয়। তো আমি বলতেছিলাম এই কারণে যে ধরেন
তাইলে পাওয়ারে আসার ক্ষেত্রে ইলেকশন যখন কাজ করে না তখন আপনি কি করেন? আপনি হয় বল প্রয়োগ করেন, অথবা ষড়যন্ত্র করেন, অথবা চক্রান্ত করেন, অথবা একবার ক্ষমতায় গেলে আর যাতে আপনাকে ক্ষমতা থেকে না সরাইতে পারে এই চেষ্টা করেন। ক্ষমতা থেকে বাইরে পড়লে আপনাকে ফাঁসি দিবে, জেল দিবে, এটা আপনি জানেন, এর জন্য আপনি আসলে রিস্ক ফিল করেন। এরকম বিভিন্ন ঘটনার কারণে এখানে পলিটিক্স বলতে যা হওয়ার কথা তা কখনো হয় নাই। এখানে সবসময় পলিটিক্সের নামে ষড়যন্ত্র, চক্রান্ত, দুর্বৃত্তপনা, মাসলগিরি এরকম বিভিন্ন জিনিস হয়েছে। যারা পাওয়ারে গেছে তারাও এরকম রিস্ক ফিল করছে, যারা পাওয়ারে থাকে না, পাওয়ারে যাওয়ার পথ পায় নাই। এইটা একটা পিপল দেখছে এগুলির ফল সে আসলে বঞ্চিত হয়েছে। তাইলে একবার এক একটা কমিটমেন্ট করে এবং এই কমিটমেন্ট রাখে না। এই জন্যই মানুষ যারা আসলে চায় যে কেবলমাত্র বারবার আসলে আমরা পর্যন্ত যে আমরা কেবলমাত্র বারবার একটা সরকার পরিবর্তনের জন্য কাজ করতেছি না, আমরা একটা মৌলিক কিছু পরিবর্তন করতে যাই, সংস্কার করতে যাই। তারা মনে করে সংস্কার ফার্স্ট। যারা দেখে যে বিভিন্ন সময় তো আমাকে ষড়যন্ত্র করে নির্বাচন করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, সো আমাকে তো আসলে এগুলি বলা হচ্ছে যাতে আমি নির্বাচিত হইতে না পারি, তাহলে সে মনে করে এটা হচ্ছে আসলে আমাকে নির্বাচনে আসতে না দেওয়ার একটা ষড়যন্ত্রের অংশ। সো এটা হচ্ছে আমাদের ইয়ের মধ্যে আছে। আমরা এটার জন্য বলি যে আসলে একটা আন্ডারস্ট্যান্ডিং আসা যায়। যেমন আমাদের এখানে এক্সপিরিয়েন্স আছে 1971-এর যে ইলেকশন হলো, এই ইলেকশনে দুইটা দায়িত্ব একসাথে নিছিল আসলে যারা ইলেক্টেড হয়েছিল তারা। একটা হচ্ছে তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে, করে তারা 120 দিনের মধ্যে একটা সংবিধান দিবে এবং তারপরে তারা গভর্নমেন্ট হিসেবে কাজ করবে। আমরা বলি যে বাবা কেউ কাউকে অবিশ্বাস করার দরকার নেই, বিশ্বাস করার দরকার নেই। এটার একটা বেটার সলিউশন হচ্ছে চলো সংস্কার এবং সংস্কার সভা এবং জাতীয় সংসদ এই দুইটা নির্বাচনকে একদিনে করে ফেলি, তাতে তোমারও বঞ্চিত হওয়ার ক্ষোভ নাই, ওরও বঞ্চিত হওয়ার ক্ষোভ থাকে না, এটা একটা রিজলভ করা যায়। এখন এই জায়গাগুলি নিয়ে ধরেন খুব যথেষ্ট মাত্রায় ভাবে না আমাদের মানুষেরা, আর ট্রেডিশনাল একটা চিন্তার মধ্যে থাকে এবং এইখানকার যে সমস্ত জিনিসকে কনসিডারেশনে নেওয়া, যে সংস্কারের কথা আগে ভাবে তার বিষয়টাকে, তার বেদনাটাকেও ধারণ করা, যে নির্বাচনটাকে আগে ভাবে তারও আসলে ভয়টাকে বিবেচনায় নেওয়া, নিয়ে আসলে একটা সলিউশন বের করা হচ্ছে আমাদের দরকার। সেটা যেহেতু ধরেন আমাদের নির্বাচনী আর এই রাজনৈতিক কালচারে নাই, সেটা একটু কঠিন, কিন্তু আমরা এই কথাটা ধরেন আরও 2-3 বছর আগে থেকে কিছু বলে আসতেছি। আমার মনে হয় সামনে এটা আরও প্রাসঙ্গিক হবে, কারণ সংবিধানের সংস্কার কদ্দূর আমরা করতে পারবো এটা যখনই আমরা হবে, তারপরে আমরা কোন পথে করবো এটা যখন যাবে তখনই আসলে পদ্ধতির আলাপটা আসবে এবং সেই ক্ষেত্রে এগুলো প্রাসঙ্গিক হবে আমি মনে করি। ওকে ভাই, এবার হচ্ছে এই নতুন রাজনৈতিক দল নিয়ে একটু আলাপ করি। যে ধরেন এই যে আমাদের এখানে বামপন্থী মহলে এই যে দ্বিদলীয় বৃত্ত ভেঙে ফেলার একটা আলাপ হইতো না, তো সেই আকাঙ্ক্ষার তো এক ধরনের একটা পূরণ হইলো, এনসিপি নামে একটা দল আসলো। মনে করতে চাইলাম আমরা যে এটা হয়তো ওই বৃত্তটাকে কিছুটা হইলেও ইয়া করতে চেষ্টা করবে, আমরা বুঝতে চাই। এবং ধরেন আরো ছোট ছোট রাজনৈতিক গোষ্ঠী, আবার বামপন্থীদের এক ধরনের একসাথে হওয়ার একটা প্রবণতাও দেখা যাচ্ছে। তো সবকিছু মিলে আসলে কি বৃত্ত ভাঙছে? এটা তো নতুন পার্টিগুলা দেখতেছেন তাদের মধ্যে কি আসলে এরকম বড় হয়ে ওঠার, মানে আমরা তো আসলে ভালো কথা বলা পার্টি অনেক দেখি, কিন্তু এই এজ এ হোল নির্বাচনী কাঠামোতে বড় রকম ছাপ ফেলতে পারার মতো পার্টি হয়ে উঠতে পারে না ওই পার্টিগুলো হয়তো শেষ পর্যন্ত। এটা দুইটা কারণ। এটা প্রথমত হচ্ছে যে আমাদের এখানে কিন্তু এই 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 চাহিদাটা ওনারা যে ভাষায় বলছে, ভাষার লিমিটেশন আছে, পোস্টার স্লোগান এরকম থাকবেই। দ্বিদলীয় বৃত্ত যেটা, এটা তো হচ্ছে আসলে দ্বিদলীয় বৃত্ত না, প্রথমত এগুলি একদলীয় বৃত্ত। এগুলি একদলীয়, একই রাজনীতি। একটা রাজনীতি হচ্ছে যে আসলে পাওয়ারে কে যাবে, এবং পাওয়ারে যাওয়ার জন্য এখানে পাওয়ারের যারা আসতে চায় তারা এখানকার কতগুলো শক্তির সাথে কম্প্রোমাইজ করে। মানে এখানে যারা ব্যবসার নামে লুটপাট করে, ব্যবসা করে না, এখানে যারা আসলে অ্যাডমিনিস্ট্রেশনের নামে আসলে লুটপাট করে কিংবা আসলে জমিদারি করে, এইখানে যারা সংসদ সদস্যের নামে আসলে ব্যবসা করে, এইরকমের যে চক্রটা আছে, এই চক্রটার সাথে আসলে একটা পলিটিক্যাল পার্টি নামের একটা গ্রুপ যুক্ত হয়। এই অংশটার আস্থা, যে অংশটা মানে তাদের মধ্যে ধরেন 2টা 3টা 4টা 5টা 10টা দল থাকতে পারে, যে দলটাকে যখন এই সমস্ত অংশ মনে করে যে এইবারের জন্য ওকে আসলে অ্যাপ্রোপ্রিয়েট, তাকে আসলে সে তারা অ্যাকসেপ্ট করে এবং তাকে সামনে আনে। সো এটা এক দলের বৃত্ত বা একটা আসলে একটা চক্র। এই চক্রের বাইরে আসলে পিপলসের পলিটিক্সটা করার কথা ছিল, পিপলসের একটা পলিটিক্স গড়ে তোলার ব্যাপার। এখন পিপলসের পলিটিক্স গড়ে তোলার জন্যতে একই সংস্কৃতি, একই গ্রুপের সাথে আপোষ করে একটা দলের নাম আপনি নতুন দল রাখলেন,
একটা দলের ঘোষণাপত্র আপনি নতুন দলের ঘোষণাপত্র বললেন, কিন্তু আপনি সেই চোরদের সাথেই আসলে আপোষ করে সেই চোরদেরকে নিশ্চয়তা নিরাপত্তা দিচ্ছেন এবং চোররা মনে করতেছে যে আপনি তাদের জন্য আসলে সেফ এবং আপনাকে আনলে এইবার মানুষের মধ্যে যে নতুনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে এক ধরনের আসলে ক্যামোফ্লেজ করা সম্ভব। সেরকম হলে আপনি একটা ক্ষমতায়ও যাইতে পারেন। আপনি যেটা বললেন, আমি মনে করি যে এমনকি এনসিপি নামে কিংবা অন্য কোনো নামে একটা দল ক্ষমতায়ও যাইতে পারে, কিন্তু এইটা দিয়ে নতুন রাজনীতি বাংলাদেশে এস্টাবলিশড হলে এটা বোঝায় না। এই সমস্ত রাজনৈতিক দলের সবচেয়ে যেটা দেখবেন আপনার বাংলাদেশে এখন যে আলাপ হচ্ছে, এই আলাপের মধ্যে আমরা খুন করছে যারা, তাদের গুম করছে যারা, তাদের বিচারের কথা বলি, কিন্তু আমরা একটা ট্রাইব্যুনাল চাইতেছিলাম যে আপনারা একটা ট্রাইব্যুনাল করছেন বিচারের জন্য, ইকোনমিক ডিজাস্টারটা যারা করলো অ্যাডমিটেডলি তাদের একটা বিশেষ স্পেশাল ট্রাইব্যুনাল আপনি করেন। আপনি এফিডেভিট দিয়ে বলছেন যে 2014 সালে আপনার ছিল 5 কোটি টাকা, 2018 সালে আপনি এফিডেভিট দিয়ে বলতেছেন যে আপনার হয়েছে 250 কোটি টাকা, 2024 সালে আপনি এসে বলতেছেন আপনার হয়েছে আসলে 1200 কোটি টাকা বা 2400 কোটি টাকা। বাট হাউ? এটা তো অ্যাডমিটেড যে আপনি আসলে এই চুরিটা করছেন। তো তার জন্য একটা স্পেশাল ধরেন তাকে ডাকবেন, তারপরে বিচার করবেন, একটা দীর্ঘ মধ্যে প্রক্রিয়া দিয়ে আপনি বিচার করতে করতে ওইখান থেকে ব্যাংক থেকে টাকা নিয়ে যাবে, আরেক জায়গায় নিয়ে বসবে, তারপরে আপনি বলবেন ওইখান থেকে চলে যাওয়ার পরে বলবেন যে তার যাওয়ার উপরে নিষেধাজ্ঞা দেওয়া হলো, সম্পদ স্থানান্তরের পরে বলবেন যে সম্পদ স্থানান্তরের। এই যে জিনিসগুলি হচ্ছে এটা দিয়ে মিন করে যে আপনি আসলে নতুন রাজনীতিটা করছেন না, আপনি পুরনো রাজনীতিটার একটা নতুন নাম দিচ্ছেন। তাতে দ্বিদলীয় বৃত্ত না, একদলীয় যে বৃত্ত আছে এইটাই আসলে আবারও কোনো না কোনো ফর্মে আসবে। তো এটাকে চেঞ্জ করতে হবে। এখনই হবে কি না বা আমরা পারবো কি না, আমি মনে করি পারবেন, আপনাদের জেনারেশন পারবে এটা, কারণ এটা পারতে হবে, কারণ এটা এখন অনেক বেশি এক্সপোজড আগের যে কোনো সময়ের তুলনায়। এই জিনিসগুলি এখন আমাদের মিডিয়ার কারণে বলেন, বিভিন্ন আপনাদের জেনারেশনের আসলে অনেক বেশি মানে স্কোয়ারলি ভাবতে পারার কারণে বলেন, কোনো একটা বিশেষ ইডিওলজির প্রতি নিয়ে না থাকার কারণে বলেন, আমার কাছে মনে হয় যে এগুলি ঘটবে। কারণ ভাই আমরা মোটামুটি আলাপটা একটু গুছিয়ে আনি, একদম শেষের দিকে একটা প্রশ্ন করি আপনাকে একদম বাস্তব জায়গা থেকে, যে ধরেন আমরা মানে এখানে তো খুব ফ্র্যাঙ্কলি আলাপ করতে পারলাম আপনার সাথে, এবং আসলে আলাপ শেষ হয় নাই, আলাপ অনেকটুকুই বাকি ছিল, যেহেতু একটা লিমিটেশন আছে টাইমের, সেটাকে মাথায় রেখে যে ধরেন ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে কিনা জানি না, হইলো এপ্রিলে, বা ধরেন আগামী বছরের কোন মাঝামাঝি সময় বা শেষ সময় হইলো, বা শুরুতেই হইলো, উই ডোন্ট আমরা বুঝতে চাই যে ধরেন আপনাকে যদি এজ এ ফেস জিজ্ঞেস করে যে কি এমন 3টা জিনিস, যেই 3টা জিনিস হওয়াই লাগবে, 3টা সংস্কার হতেই হবে, কোন 3টা সংস্কারের কথা বলবেন যে এইটা হইলে তারপরে আমরা করতে পারবো, এবং কেন বলবেন? এইটা দিয়ে শেষ করবো আর কি। প্রথমত হচ্ছে যে আপনার ইলেকটোরাল যে সিস্টেম, ইলেকশন এবং ইলেকটোরাল সিস্টেমের সংস্কার আপনার লাগবে, না আপনি ইলেকশনই করতে পারবেন না। দ্বিতীয়ত আপনার যেটা লাগবে যে ইলেকশন করার পরে আপনার যে আইন বানায়, ইলেকটেডের লোকজন তো গিয়ে আইন বানায়, আইন বানানোর যে পদ্ধতি, এই পদ্ধতির একটা সংস্কার লাগবে। কারণ এখানে এখন পর্যন্ত আইনটা তৈরি হয় হচ্ছে প্রাইম মিনিস্টার যা ডিজায়ার করে তার ইচ্ছা অনুযায়ী আইন হয়। এই জন্য ইনডেমনিটি পর্যন্ত হয়, জ্বালানি ক্ষেত্রে যে ইনডেমনিটির মতো আইন হয়, কিংবা আপনি একটু আগে যে বললেন যে কথা বলতে পারে না, যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো যে আইন হয়, এটা হচ্ছে সে ডিজায়ার করলেই, যা ডিজায়ার করে সেইটাই আসলে আইনে পরিণত হওয়ার জন্য সংসদ কাজ করে। সো এইটাকে আপনার এইটার একটা জায়গা লাগবে যে এইটা পিপলের ইন্টারেস্টের বাইরে গিয়ে এন্টি পিপল আইন আসলে এখান থেকে হলে আপনার কোনো লাভ নাই। ইলেকশন যদি কাজও করে, আমাদের ধরেন 91 ইলেকশন হয়েছে, ভালো ইলেকশন হয়েছে, 96-এ মোটামুটি ইলেকশন হয়েছে, তাতেই আসলে পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না। সো এটা লাগবে। থার্ড হচ্ছে সবটাকে যদি দিয়ে 3 নাম্বার কথাই বলতে বলছেন যে আপনার পিপলের যে রাইট, ফান্ডামেন্টাল রাইট অ্যাটলিস্ট, এই রাইটটা আসলে চর্চা করার ক্ষেত্রে আপনার জুডিশিয়াল, তারপরে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এইগুলির যে আসলে কন্ট্রোলটা থাকে, এই কন্ট্রোলটার ক্ষেত্রে একটা সংস্কার লাগবে, যাতে সে এখানকার অর্থনৈতিক লুটপাট, রাজনৈতিক দমন এবং অন্যান্য দমনের বিরুদ্ধে ভয়েসটা যাতে আসলে মানুষের জবান যাতে ওপেন থাকে,
জবান ওপান থাকলে এখানকার অর্থনৈতিক লুটপাট এবং অন্যান্য জিনিস, লাগতো অনেক জিনিস, আমরা 7টা কথা বলি, তো আপনি যেহেতু 3টার কথা বললেন তাইলে আপনার ওইখানে জবান ওপেন থাকতে হবে। এইটার নিশ্চয়তা দিতে হবে যে আমি আসলে কথা বলার জন্যে কালকে গুম হয়ে যাব না। তাইলে আপনি চুরি করলে আমি অন্তত বলতে পারবো যে আরিফ তো চুরি করে, আরিফ তো চোর। এই 3টা হইলেও লাগবে। আচ্ছা, আসাদ কাইম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আমরা সামনে আবারও কোনোদিন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ধন্যবাদ আপনাদেরকে, পডকাস্ট যারা দেখবে তাদেরকেও আমার আগাম শুভেচ্ছা। ভালো থাকেন।